আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো ও সুস্থ রয়েছে। আজকে আমরা শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা এই চ্যাপ্টারটার সিকিউ সমাধান করব এবং এই চ্যাপ্টার দুইটা থেকে একটা সিকিউ তোমাদের পরীক্ষায় আসতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ রাখবা না। সো এখান থেকে একটা সিকিউ তোমার পরীক্ষায় আসবে। সো সেই সিকিউটা ভালো করে পড়া তোমার একটা নৈতিক, সামাজিক, অর্থনৈতিক দায়িত্ব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। শৈবাল ছত্রাক দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব শৈবাল ও ছত্রাক দিয়ে। শৈবাল ও ছত্রাক দিয়ে যদি শুরু করি, খেয়াল করো। প্রথম প্রশ্ন হচ্ছে, একটা উদ্ভিদ আছে, সেটার কথা বলছে কি এর নাম দিয়ে বলছে এরা স্বভোজী, এরা পাইরিনয়েড, এদের হোল্ড ফাস্ট আছে। বি বলছে কি? বি মিতজীবী, রাইজোমর্ফ আর গিল, তিনটা টার্ম বলা আছে। তো আমাদের এই যে প্রথম যে টার্মিনোলজিটা দেওয়া, যে স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, পাইরিনয়েড, হোল্ড ফাস্ট। তো শৈবাল আর ছত্রাকের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, শৈবালে ক্লোরোপ্লাস্ট আছে, ছত্রাকে ক্লোরোপ্লাস্ট নাই। শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে স্বভোজী, পাইরিনয়েড, হোল্ড ফাস্ট, এটা যে আমাদের শৈবাল তথা শৈবালের মধ্যে যেটা আমাদের বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে উলোথ্রিক্স। মৃতজীবী, রাইজোমর্ফ, গিল, এটা আমাদের ছত্রাক। ছত্রাক। এখন ছত্রাক কি? ছত্রাক সংজ্ঞা বলছে ছত্রাক কি? ছত্রাক জিনিসটা কি? ছত্রাক যে আমাদের ক্লোরোফিল বিহীন একটি জীব। ক্লোরোফিল বিহীন, অসবুজ, মৃতজীবী বা পরভোজী একটি জীব, তাদেরকে কি বলি? ছত্রাক বলা হয়। তাহলে ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন, অসবুজ, ক্লোরোফিল বিহীন, অসবুজ। তারপর যে আমাদের ক্লোরোফিল নাই, সবুজ না। তারপর মৃতজীবী বা পরভোজী, মৃতজীবী বা পরভোজী জীব, এটা ছত্রাক বলা যাবে। এটা এবার প্রশ্ন জীবনে আসবে না। শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন? দেখো, এই চ্যাপ্টার পড়তে গেলে এই টার্মটা বারবার পাবা, থ্যালয়েড, থ্যালয়েড বা থ্যালাস বা সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী বলতে আসলে কি বোঝায়? থ্যালয়েড বা থ্যালাস বা সমাঙ্গদেহী বলতে কি বোঝায়? যার দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। যার দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। যার দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। যার দেহকে মূলকাণ্ড ও পাতায় ভাগ করা যায় না, তাকে কি বলবো আমরা? তাকে বলবো থ্যালয়েড বা থ্যালাস বা সমাঙ্গদেহী। কারা কারা এই রকম? আমাদের শৈছম, কি শৈবাল, ছত্রাক, মৎস, শৈছম। তাহলে কি? শৈবাল, তারপর আসে যায় ছত্রাক, আর আসে যায় কি আমাদের মৎস। এদের মধ্যে আমরা দেখতে পাবো যে এরা আমাদের সমাঙ্গদেহী, এদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যাবে না। তাই শৈবালকে যেহেতু মূলকাণ্ড পাতায় ভাগ করতে পারি না, তাই শৈবালকে আমরা কি বলবো? থ্যালাস বলবো। এছাড়া আর কি বৈশিষ্ট্য পাওয়া যায় এদের মধ্যে? আর বৈশিষ্ট্যের মধ্যে এরা হ্যাপ্লয়েড। এরা কি? হ্যাপ্লয়েড। এরা কি? হ্যাপ্লয়েড। এরা হ্যাপ্লয়েড। এরা এভাস্কুলার। এভাস্কুলার বা পরিবহন টিস্যু নাই। এভাস্কুলার বা পরিবহন টিস্যু নাই। এরা এভাস্কুলার বা এদের কি নেই? কোনো পরিবহন টিস্যু নেই। পরিবহন টিস্যু নেই। টিস্যু নেই। তাহলে আমরা এতটুকু ইনফরমেশন এদের থেকে জেনে রাখলাম। এবার দেখো, আমাদের জেনাস উলোথ্রিক্স। জেনাস উলোথ্রিক্স। তো জেনাস উলোথ্রিক্স, আচ্ছা গ নাম্বার প্রশ্নে কি চাইছে? তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকের এই জাতীয় জীবটির গঠন সংক্ষেপে লেখো। এই জাতীয় জীব শৈবালের মধ্যে বেসিক্যালি উলোথ্রিক্সের গঠন বর্ণনা করতে বলছে। উলোথ্রিক্সের গঠন বলছে, উলোথ্রিক্স ফিলামেন্টাস বা সূত্রাকার এবং অশাক। উলোথ্রিক্স ফিলামেন্টাস বা সূত্রাকার এবং অশাক। উলোথ্রিক্স মিঠা পানিতে জন্ম নেয়। কোন পানিতে জন্ম নেবে উলোথ্রিক্স? উলোথ্রিক্স মিঠা পানিতে জন্ম নিবে। আমাদের উলোথ্রিক্স ফিলামেন্টাস বা সূত্রাকার এবং অশাক, এবং উলোথ্রিক্স মিঠা পানিতে জন্ম নেয়। দৈহিক গঠন অসীম বৃদ্ধি সম্পন্ন আর বহুকোষী, যে বিশাল বৃদ্ধি সম্পন্ন বহুকোষী। এর মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট কোষ আছে, হোল্ড ফাস্ট।
হোল্ডফাস্ট হচ্ছে এই উলোথ্রিক্সের গোড়ায় অবস্থিত একটি কোষ, যেটার মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট বা নিউক্লিয়াস কিছুই থাকে না, যেটা কখনো বিভাজিত হয় না, যেখান থেকে কোনো জনন কোষ তৈরি হয় না। তার একমাত্র কাজ হচ্ছে উলোথ্রিক্সটাকে মাটির সাথে ধরে রাখা বা হোল্ড করে রাখা। তাই একে কি বলি আমরা? হোল্ডফাস্ট বলি। তাহলে উলোথ্রিক্সের গোড়ায় লম্বা বর্ণহীন নিউক্লিয়াসবিহীন কোষ, যা উলোথ্রিক্স বা কে ভিত্তির সাথে আটকে রাখে, তাকে কি বলা হয়? হোল্ডফাস্ট বলা হয়। হোল্ডফাস্ট ছাড়া সকল কোষে নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট থাকে। দেখো আমাদের হচ্ছে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা গঠনটা দেখতে পাচ্ছি, এরকম একটা গঠন আছে। এই গঠনের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে এরকম একটা অংশ, এই এরকম একটা গঠন দেখতে পেলাম। মাঝে হচ্ছে আমরা একটু গ্যাপ রাখবো, মাঝে হচ্ছে একটু গ্যাপ রাখবো, গ্যাপ রাখলাম। এটা অসীম বৃদ্ধি বুঝাবে। এখানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে গার্ডল শেপ ক্লোরোপ্লাস্ট, গার্ডল বা আংটি বা রিং শেপ ক্লোরোপ্লাস্ট থাকে। আর প্রতিটা কোষে হচ্ছে আমাদের কি থাকবে? একটা করে নিউক্লিয়াসও থাকবে। প্রতিটা কোষে কি আছে? নিউক্লিয়াস আছে। প্রতিটা কোষে কি আছে? প্রতিটা কোষে নিউক্লিয়াস আছে। এই যে নিচের এই কোষটা, এই কোষটাকে বলা হয় হচ্ছে হোল্ড ফাস্ট। এটাকে কি বলা হয়? হোল্ড ফাস্ট। আমরা এটাকে হোল্ড ফাস্ট বলি। এই যে দেখো আমাদের হচ্ছে এটা কি আমাদের, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা কি আমাদের? ক্লোরোপ্লাস্ট। আর ভেতরে এটা নিউক্লিয়াস। ক্লোরোপ্লাস্ট একটাই নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের কথা। এতটুকু কথা আমরা দেখলাম। এখন দেখো যে আমাদের হচ্ছে যে এই ছবির মধ্যে আর তেমন কিছু দেখার নাই। আর এটা হচ্ছে ভিত্তি, যে আমরা মাটির মধ্যে যে জায়গাটা আছে এটা হচ্ছে ভিত্তি। এটার মধ্যে আর দেখার কিছু নেই। চিত্র উলোথ্রিক্স, চিত্র উলোথ্রিক্সের গঠন, উলোথ্রিক্সের গঠন, উলোথ্রিক্সের গঠন। এখন আসা যাক, সামনে যদি যাই, যে আমাদের হচ্ছে যে উলোথ্রিক্সের গঠন এতটুকুই লিখলে হবে। উদ্দীপক উল্লিখিত এ জীবটির পুষ্টি প্রক্রিয়া বি অপেক্ষা উন্নত। এ আর বি এর মধ্যে ইকোসিস্টেমে কোনটা গুরুত্বপূর্ণ? এ আর বি ভুক্ত উদ্ভিদ সমূহের মধ্যে পার্থক্য। সহজ কথায় এই টাইপের প্রশ্ন মানেই চাইছে আমাকে হচ্ছে উলোথ্রিক্স এবং শৈবাল এবং ছত্রাকের পার্থক্য, শৈবাল এবং ছত্রাকের পার্থক্য। আমাদের এই টাইপের প্রশ্ন মানে কি? শৈবাল ও ছত্রাকের পার্থক্য। শৈবাল ও ছত্রাকের পার্থক্যটা আসো দেখি। শৈবাল এবং ছত্রাকের পার্থক্য, শৈবাল এবং ছত্রাকের পার্থক্যের মধ্যে দেখো একটা হচ্ছে শৈবাল আর একটা কি? ছত্রাক। শৈবালের মধ্যে শৈবালের আবাসস্থল কি? শৈবালের আবাসস্থল হচ্ছে অধিকাংশই পানিতে বাস করে। শৈবাল অধিকাংশই কোথায় বাস করে? পানিতে বাস করে। শৈবাল অধিকাংশই পানিতে বাস করে, দ্যাট মিনস শৈবাল বেশিরভাগ ক্ষেত্রেই কি হবে? জলজ হবে। আর ছত্রাক অধিকাংশ সময়ই হচ্ছে যে ছত্রাক কোথায় বসবাস করবে? ছত্রাক স্থলে বসবাস করে, দ্যাট মিনস ছত্রাক হচ্ছে কি? স্থলজ। তাহলে শৈবাল কি? জলজ, ছত্রাক কি? স্থলজ। 2 নম্বর কথা হচ্ছে শৈবালের কোষে ক্লোরোফিল আছে। শৈবালের যে কোষ আছে সেই কোষে কি থাকবে? ক্লোরোফিল থাকবে। শৈবাল হবে সবুজ। আর ছত্রাকের কোষে কোনো ক্লোরোফিল থাকবে না। ছত্রাক হবে কি? অসবুজ। ছত্রাক কি হবে? অসবুজ। শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করবে। তো শৈবালকে বলবো আমরা স্বভোজী। শৈবাল কি? স্বভোজী, যে নিজের খাবার নিজে তৈরি করে, তাই শৈবালকে কি বলি? স্বভোজী। আর ছত্রাকে যেহেতু ক্লোরোফিল নাই, সো নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না। ছত্রাক হবে কি আমাদের? ছত্রাক হবে পরভোজী। এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাই পরভোজী। খাদ্যের জন্য অন্য জীবদেহে বা জৈব বস্তুর উপর নির্ভরশীল। যে এরা হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। এরা দেখা যায় যেখানে জন্মাবে সেখান থেকে খাবার নেয়। এরা মিতভোজী হয়, পরভোজী হয়। তারপর হচ্ছে যে শৈবাল, এদের জন্য আলো অত্যাবশ্যক। শৈবালের জন্য কি অত্যাবশ্যক? আলো, কারণ ক্লোরোফিল আছে। ছত্রাকের জন্য আলো অত্যাবশ্যক না, ছত্রাকের জন্য আলো অত্যাবশ্যক নয়। আমাদের শৈবাল যে আছে, শৈবালের কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি। শৈবালের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে শৈবালের কোষপ্রাচীর তৈরি। শৈবালের কোষপ্রাচীর হচ্ছে আমাদের সেলুলোজ দিয়ে গঠিত। শৈবালের কোষপ্রাচীর কি? সেলুলোজ দিয়ে গঠিত। আর ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তাই শৈবালের কোষপ্রাচীরটা পাতলা হয়, সেলুলোজ নির্মিত,
আর ছত্রাকের কোষপ্রাচীরটা পুরো কাইটিন নির্মিত আমাদের হয়, তাইলে কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। শৈবালের কোষপ্রাচীরের প্রধান সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা শর্করা। শৈবালের প্রধান সঞ্চিত খাদ্য কি? শ্বেতসার বা শর্করা। শৈবালের প্রধান সঞ্চিত খাবার কি? শ্বেতসার বা শর্করা। আর হচ্ছে ছত্রাকের প্রধান সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন ও তৈলবিন্দু। ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন ও তৈলবিন্দু। তাহলে শৈবালের প্রধান সঞ্চিত খাদ্য শ্বেতসার বা শর্করা, ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ও তৈলবিন্দু। শৈবালের জননাঙ্গগুলো আস্তে আস্তে সরল থেকে জটিল হয়, আর ছত্রাকটা আস্তে আস্তে জটিল থেকে সরল হয়। এদের যৌন জননাঙ্গগুলা, যৌন জননাঙ্গ ক্রমাগত সরল অবস্থা থেকে জটিল হয়, আর এখানে যৌন জননাঙ্গ আস্তে আস্তে জটিল থেকে কি হবে? সরল হবে, জটিল থেকে সরল হবে। এরা সাধারণত জীবদেহে রোগ সৃষ্টি করে না। শৈবাল সাধারণত কোনো রোগ সৃষ্টির সাথে জড়িত না, কিন্তু ছত্রাক রোগ সৃষ্টির সাথে শুধু জড়িতই না, ছত্রাক রোগ সৃষ্টির জন্য বড় একটা নিয়ামক। দুনিয়াতে রোগ সৃষ্টি করে ভাইরাস, ব্যাকটেরিয়া আর একটা ছত্রাক। তাহলে হচ্ছে যে এদের অনেক প্রজাতি জীবদেহে কি করে? রোগ সৃষ্টি করে। দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এ হচ্ছে আমাদের উলোথ্রিক্স, আর বি এর যে ছবিটা আছে এটা ছত্রাকের মধ্যে অ্যাগারিক আছে। ছত্রাকের মধ্যে কার ছবিটা? অ্যাগারিকাসের ছবি। তাহলে লাইকেন জিনিসটা কি? দেখো লাইকেন, লাইকেন লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের একটা মিথজীবিতা। লাইকেন জিনিসটা কি? শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা। লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের একটা মিথজীবিতা। শৈবাল ও ছত্রাকের একটা মিথজীবিতাকে লাইকেন বলে। শৈবাল ও ছত্রাকের একটা মিথজীবিতা কি বলে? লাইকেন বলে। শৈবাল স্বনির্ভর কেন? শৈবাল স্বনির্ভর কেন হচ্ছে তার মধ্যে ক্লোরোফিল আছে। শৈবাল স্বনির্ভর, তার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। এটাই হচ্ছে শৈবালের স্বনির্ভরতার কারণ। আমাদের উদ্দীপকের উদ্ভিদটি প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করবে? উলোথ্রিক্স প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করবে? উদ্দীপকে বি গোষ্ঠীর খাদ্য ও ওষুধ শিল্পে গুরুত্ব বা অর্থনৈতিক গুরুত্ব, বহুমুখী ব্যবহার আছে অ্যাগারিকাসে, সেটা জানতে চাইছে। দেখো আমাদের এই যে উলোথ্রিক্স আছে, এই উলোথ্রিক্সের অযৌন জনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে। উলোথ্রিক্সের অযৌন জনন হয় কিসের মাধ্যমে? স্পোর সৃষ্টির মাধ্যমে উলোথ্রিক্সের অযৌন জনন হয়। তাহলে এই উলোথ্রিক্সের অযৌন জনন, উলোথ্রিক্সের অযৌন জনন কিসের মাধ্যমে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে। উলোথ্রিক্সের অযৌন জনন কিসের মাধ্যমে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে উলোথ্রিক্সের অযৌন জনন হয়। উলোথ্রিক্সের অযৌন জনন কিসের মাধ্যমে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। স্পোর বা রেণু হলো অযৌন জননের একক। স্পোর বা রেণু কি? অযৌন জননের একক। তাহলে অযৌন জনন হয় কিসের মাধ্যমে? স্পোর সৃষ্টির মাধ্যমে। উলোথ্রিক্সের অযৌন জনন কিসের মাধ্যমে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে। স্পোর বা রেণু হলো অযৌন জননের একক। স্পোর বা রেণু জিনিসটা কি? অযৌন জননের একককে বলা হয় স্পোর বা রেণু। এই যে দেখো আমাদের স্পোর, এখানে দুই টাইপের স্পোর আছে। একটাকে বলা হয় সচল এবং ফ্লাজেলা যুক্ত স্পোর, আরেকটা হচ্ছে নিশ্চল ও ফ্লাজেলা বিহীন স্পোর। এটা হচ্ছে সচল ও ফ্লাজেলা যুক্ত স্পোর, একটা নিশ্চল ও ফ্লাজেলা বিহীন স্পোর। এটা হচ্ছে সচল ও ফ্লাজেলা যুক্ত স্পোর, এটা হচ্ছে নিশ্চল ও ফ্লাজেলা বিহীন স্পোর। সচল স্পোরটাকে বলা হয় জুওস্পোর, নিশ্চল স্পোরটাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। সচল স্পোরকে কি বলি? জুওস্পোর। নিশ্চল স্পোরকে কি বলি? অ্যাপ্লানোস্পোর। জুওস্পোরের উদাহরণ কি? উলোথ্রিক্স। অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি? মাইক্রোস্পোরা। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সচল স্পোরকে জুওস্পোর, নিশ্চল স্পোরকে অ্যাপ্লানোস্পোর বলবো আমরা। এবার দেখো যে আমাদের প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরো আবরণ বিস্তৃত হয়ে যায়। এই যে এটা আমাদের একটা অ্যাপ্লানোস্পোর ছিল, প্রতিকূল পরিবেশে পুরো আবরণ প্রাপ্ত হয়। এই যে প্রতিকূল পরিবেশে পুরো আবরণ প্রাপ্ত হয়, এইটাকে বলা হয় হিপনোস্পোর। কি বলা হয়? হিপনোস্পোর। কারণ ও প্রতিকূল পরিবেশে এটা ঘুম দিবে, হিপনোটাইজ হয়ে যাবে, ঘুম দিবে, হিপনোস্পোর। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। উদাহরণ কি? উলোথ্রিক্স। উদাহরণ কি? উলোথ্রিক্স। তাহলে দেখো প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরো আবরণ বিশিষ্ট হয়, একে হিপনোস্পোর বলে। উদাহরণ কি? উলোথ্রিক্স বলি আমরা। দেখো মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণু, যে একটা অচল রেণু যেটা মাতৃকোষের হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন, তাকে অটোস্পোর বলা হয়। কি? অটোস্পোর। এগুলো একটা এমসিকিউ আকারে মনে রাখতে হবে, পরীক্ষায় লিখবা সিকিউ বা জিনিসগুলো এমসিকিউর মতো। যে যে অ্যাপ্লানোস্পোর পুরো আবরণ বিস্তৃত হয় তাকে হিপনোস্পোর বলা হয়। তারপর হচ্ছে যে আমাদের মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণু অটোস্পোর। ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তাকে অক্সোস্পোর বলা হয়। তাহলে ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তাকে অক্সোস্পোর বলা হয়। তাই ডায়াটম যে রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তাকে অক্সোস্পোর বলা হয়। এই অক্সোস্পোরের উদাহরণ কি? অক্সোস্পোরের উদাহরণ হচ্ছে
কুলা। অক্সিসপোরের উদাহরণ কি? অক্সিসপোরের উদাহরণ হচ্ছে ন্যাভিকুলা। এবার দেখো যে আমাদের নেক্সট প্রশ্ন, ঘ নম্বরে যে প্রশ্নটা বলছে অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব। দেখো কতগুলো স্টার মার্ক দিয়ে রাখছে, কারণ অ্যাগারিকাস থেকে একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে খেয়াল করে দেখো এখানে উপকারিতাও আছে অপকারিতাও আছে। উপকারিতার মধ্যে খাদ্য হিসাবে অ্যাগারিকাস বিসপোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, অ্যাগারিকাস বিসপোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, আরেকটা হচ্ছে ভলভেরিলিয়া। অ্যাগারিকাস বিসপোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস আর ভলভেরিলিয়া, এরা মাশরুম নামে পরিচিত। কি নামে পরিচিত? মাশরুম নামে পরিচিত। এটা খেয়াল করো, অ্যাগারিকাস বিসপোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, ভলভেরিলিয়া, এরা মাশরুম নামে পরিচিত। তো এরা ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, পেন্টাথনিক অ্যাসিড ইত্যাদি তৈরি করে। তাহলে অ্যাগারিকাস বিসপোরাস আর অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, ভলভেরিলিয়া কি নামে পরিচিত? মাশরুম। ভিটামিন সি, ডি, ই আর হচ্ছে পেন্টাথনিক অ্যাসিড তৈরি করে। পেন্টাথনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি5। তো এরা আমাদের খাদ্য হিসেবে খুব ভালো। যে মাটিতে মাশরুম জন্মাবে সেই মাটিতে সেই শৈবাল ছত্রাকটা কি করবে? যে বিভিন্ন আমাদের জটিল যৌগকে ভেঙে সরল করবে, সো মাটির পুষ্টিগুণ বাড়াবে। মাশরুম চাষ কিন্তু একটা কুটির শিল্প হিসাবে ব্যবহার হয়। অনেকেই মাশরুম চাষ করে ধনী হয়েছে। কিন্তু দূষণ রোধ বা বায়ো রিমেডিয়েশন, দূষিত বজ্র নিয়ে এটাকে হচ্ছে বিশুদ্ধ বজ্রে কনভার্ট করে। বৈদেশিক মুদ্রা উপার্জনেও কিন্তু মাশরুম সাহায্য করে। এরপর হচ্ছে ওষুধি গুণ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ওষুধি গুণ। ওষুধি গুণের মধ্যে খেয়াল করো যে আঁশ বেশি থাকায়, শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর আদর্শ খাবার। যে এখানে আঁশ বেশি, কি? আঁশ বেশি থাকায় ও শর্করা চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর আদর্শ খাবার। তাইলে এই যে আমাদের হচ্ছে অ্যাগারিকাস, এটা কাদের আদর্শ খাবার? ডায়াবেটিস রোগীর আদর্শ খাবার, 1 নম্বর। 2 নম্বর, শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণের এমন একটা মিক্সচার আছে। শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণের এমন একটা মিক্সচার আছে যার কারণে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। দেখো, শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদির এমন একটা মিক্সচার আছে যার কারণে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। এতে প্রচুর এনজাইম থাকে যা খাবার হজমে সাহায্য করে, রুচিবর্ধক হিসেবে কাজ করে, পেটের ব্যথা কমায়। এতে প্রচুর এনজাইম আছে, এই অ্যাগারিকাসের মধ্যে প্রচুর এনজাইম আছে যা কি করতেছে? খাবার হজমে সাহায্য করে, রুচিবর্ধক হিসেবে কাজ করে, পেটের ব্যথা কমাতে সাহায্য করে। এতে লোবাস্টাটিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন নামক রাসায়নিক থাকে যা চর্বি কমাতে সাহায্য করে। কি কি কেমিক্যাল? লোবাস্টাটিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন নামক রাসায়নিক থাকে যা চর্বি কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাদের হাই ব্লাড প্রেশার, আমাদের হচ্ছে হার্টের সমস্যা, এগুলা নিয়ন্ত্রণে সাহায্য করে। ক্যান্সার ও টিউমার প্রতিরোধেও এদের একটা ভূমিকা আছে। তাহলে হচ্ছে দেখো কি পরিমাণ ঔষধি গুণ আমরা পড়লাম। আবার একটু রিভিউ করি, যে আঁশ বেশি থাকায়, শর্করা চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর আদর্শ খাবার। শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণের সমন্বয় থাকে যার কারণে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। আমাদের প্রচুর এনজাইম থাকে যা খাবার হজমে সাহায্য করে, রুচিবর্ধক হিসেবে কাজ করে, পেটের ব্যথা হচ্ছে কমায়। তারপর হচ্ছে যে আমাদের লোবাস্টাটিন, অ্যান্টাডেনিন, ইরিটাডিনিন নামক রাসায়নিক পদার্থের এমন এক মিক্সচার আছে যা চর্বি কমাতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাদের ক্যান্সার ও টিউমার প্রতিরোধে এদের ভূমিকা আছে। ক্যান্সার ও টিউমার প্রতিরোধেও এরা ভূমিকা রাখে। এখন দেখো, কৃষিবিদ কোরবান একটি রোগাক্রান্ত আলু ক্ষেত প্রদর্শন করতে গিয়ে দেখলেন গাছের পাতা কালচে বাদামি বর্ণ ধারণ করেছে। আরে, গাছের পাতা আলু খেতে, আলু খেতে, আলু খেতে গাছের পাতা কালচে বাদামি হয়েছে। দ্যাট মিনস আলুর একটা রোগ হয়েছে, এটাকে বলা হয় আলুর লেট ব্লাইট। আলুর ক্ষেত্রে যে রোগটা ছত্রাক, শৈবাল ছত্রাক চ্যাপ্টারের মধ্যে আছে, সেটা কি আলুর লেট ব্লাইট নামক রোগ হয়েছে। আর এক্ষেত্রে পাশে পচা আবর্জনার উপরে ছাতা আকৃতির কিছু সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ তার দৃষ্টিগোচর হলো। তাহলে ছাতা আকৃতির সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ, ছাতা আকৃতির উদ্ভিদ একটাই আছে আমাদের, সেটা হচ্ছে ছত্রাক। ছাতা আকৃতি স্পেসিফিক করে দিলে অ্যাগারিকাস শব্দটা উচ্চারণ করা ভালো। ছাতা শব্দটা স্পেসিফিক করে দিলে অ্যাগারিকাস শব্দ উচ্চারণ করা ভালো। পরিচক্র কি? বাড়ির লনে এই অ্যাগারিকাস গুলা চক্রাকারে অবস্থান করে। বাড়ির লনে বা উঠানে, বাড়ির লনে বা উঠানে, লনে বা উঠানে, বাড়ির লনে বা উঠানে
এগারিকাস বাড়ির লনে বা উঠানে এগারিকাস চক্রাকারে অবস্থান করে, চক্রাকারে অবস্থান করে। দেখো, বাড়ির লনে বা উঠানে এগারিকাস চক্রাকারে অবস্থান করে, এগারিকাস চক্রাকারে অবস্থান করে, এগারিকাস চক্রাকারে অবস্থান করে, এগারিকাস চক্রাকারে অবস্থান করে, এটাকে পরিচক্র বলা হয়। সিনোসাইটিক মাইসিলিয়াম জিনিসটা বলতে কি বোঝায়? সিনোসাইটিক মানে কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট মাইসিলিয়াম। সিনোসাইটিক মাইসিলিয়াম মানে কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট মাইসিলিয়াম। সিনোসাইটিক মাইসিলিয়াম কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট মাইসিলিয়াম, বহু নিউক্লিয়াস বিশিষ্ট মাইসিলিয়াম। মাইসিলিয়াম জিনিসটা কি ভাইয়া? মাইসিলিয়াম জিনিসটা হচ্ছে বৈশিষ্ট্য মাইসেলিয়াম, মাইসেলিয়াম, মাইসেলিয়াম। মাইসিলিয়াম জিনিসটা কি? যে এই যে মাটির নিচে এভাবে আমাদের হচ্ছে এই হাইফা গুলা, ছত্রাকের হাইফা। ছত্রাক তো আমাদের দেখতে এরকম না, ছত্রাক তো দেখতে এরকম। ছত্রাকের এগুলাকে কি বলা হয়? ছত্রাকের এগুলা কি? হাইফা। এই হাইফা গুলা মিলে মাটির নিচে এই যে যখন জালের মতো বিস্তৃত থাকে বা মাটির নিচে উদ্ভিদের দৈহিক অঙ্গ গঠন করে, তখন এটাকে মাইসিলিয়াম বলে। এটা কি আমাদের দৈহিক অঙ্গ, উদ্ভিদের দৈহিক অঙ্গ। এটা হচ্ছে উদ্ভিদের দৈহিক অঙ্গ, এটা হচ্ছে উদ্ভিদের দৈহিক অঙ্গ, এটা হচ্ছে উদ্ভিদের দৈহিক অঙ্গ, এটা কি উদ্ভিদের দৈহিক অঙ্গ, এটা হচ্ছে উদ্ভিদের দৈহিক অঙ্গ, এটা কি উদ্ভিদের দৈহিক অঙ্গ। আর এই যে উদ্ভিদের দৈহিক অঙ্গে এখানে আমরা এই যে গঠনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মাইসেলিয়াম। এটাকে কি বলে? এটাকে বলা হয় মাইসেলিয়াম। ওকে, এখন এটা হচ্ছে হাইফা, এটা কি আমাদের হাইফা। তো আমাদের এই মাইসেলিয়াম গুলা যখন হচ্ছে যে এই যে হাইফাটা, এই হাইফাটার ভেতর হচ্ছে যে আমাদের এরকম অসংখ্য নিউক্লিয়াস আছে, বাট এই হাইফাটা হচ্ছে প্রস্থ প্রাচীরে বিভক্ত। অসংখ্য নিউক্লিয়াস আছে, একই সাথে এই হাইফাটা হচ্ছে প্রস্থ প্রাচীরে বিভক্ত, এরকম প্রস্থ প্রাচীরে বিভক্ত। সো কিন্তু হাইফাতে যখন কোনো প্রস্থ প্রাচীর থাকবে না, তা বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা হবে। এটা হচ্ছে আমাদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে হাইফা আছে, এইটাকে বলা হয় হচ্ছে সিনোসাইটিক মাইসিলিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে হাইফা আছে, এটাকে কি বলবো আমরা? সিনোসাইটিক মাইসিলিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে হাইফা আছে, এটাকে কি বলা হয়? সিনোসাইটিক মাইসেলিয়াম, সিনোসাইটিক মাইসেলিয়াম, সিনোসাইটিক মাইসেলিয়াম, সিনোসাইটিক মাইসেলিয়াম। আচ্ছা, আসো এখন আসা যাক হচ্ছে যে আমাদের এই যে জায়গাটায় আমরা আসছিলাম। ওকে, তাহলে আমরা মাইসিলিয়াম জিনিসটা বুঝাইছি। কৃষিবিদের দেখা অপুষ্পক উদ্ভিদের ছাতার মতো দেহটির জনন কাজে গুরুত্বপূর্ণ। কৃষিবিদের দেখা অপুষ্পক উদ্ভিদটির গঠনে ছাতার মতো দেহটির জনন কাজে গুরুত্ব বর্ণনা করতে বসে। আমরা এগারিকাস নিয়ে কথা বলবো। দেখো, এগারিকাস বিস্পোরাস আমাদের হচ্ছে এগারিকাস, তাহলে সামনে এগারিকাস নিয়ে কথা বলি। এগারিকাস, এগারিকাস বিস্পোরাস হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত। আমাদের সমাজে এগারিকাস বিস্পোরাসটা হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত, এক নম্বর কথা। এগারিকাসকে ব্যাঙের ছাতা বলা হয়। এগারিকাসকে কি বলা হয়? ব্যাঙের ছাতা বলি। এগারিকাসকে কি বলি আমরা? ব্যাঙের ছাতা বলি। আমাদের হচ্ছে এগারিকাস মৃতভোজী। এগারিকাস কি? মৃতভোজী, মৃত খাবার খায়, মৃতভোজী এরা। এই এগারিকাস বাড়ির লনে বা উঠানে চক্রাকারে জন্মায়, এটাকে বলি আমরা পরিচক্র বলি। তাহলে দেখো, এই যে এগারিকাস বিস্পোরাস হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত, এগারিকাসকে ব্যাঙের ছাতা বলে, এগারিকাস মৃতভোজী, এগারিকাস বাড়ির লনে বা উঠানে জন্মায়, চক্রাকারে থাকে, তাই এটাকে কি বলে? পরিচক্র বলে। এগারিকাসের হচ্ছে দৈহিক অঙ্গ আছে, এগারিকাসের জনন অংশ আছে। দৈহিক অঙ্গকে বলা হয় মাইসিলিয়াম, জনন অংশকে কি বলি? ফ্রুট বডি। এগারিকাসের জনন অংশকে কি বলা হয়? ফ্রুট বডি। বেসিক্যালি আমরা ছাতার মতো যে অংশটা দেখতে পাবো, এটা কি? ফ্রুট বডি দেখতে পাবো, আমরা ফ্রুট বডি দেখতে পাবো। সো এটা হচ্ছে এগারিকাসের ছবি। তাহলে এগারিকাসের ছবিটা আমরা আঁকি। এগারিকাসের ছবিটা হচ্ছে যে আমাদের এরকম মাটির নিচে থাকবে দৈহিক অংশ, মাটির নিচে কি থাকবে? দৈহিক অংশ তথা মাইসেলিয়াম, দৈহিক অংশ তথা মাইসেলিয়াম। এইরকম আমাদের উঁচু যে অংশ, দৈহিক অংশ বা মাইসেলিয়াম, এরকম যে উঁচু অংশ আছে, উঁচু অংশ থাকে ছাতার মতো। এই যে কাণ্ডের মতো যে অংশ, এটাকে কি বলা হয়? স্টাইপ। কাণ্ডের মতো যে অংশ, এটাকে কি বলবো? স্টাইপ। কাণ্ডের মতো অংশকে কি বলবো? স্টাইপ বলবো আমরা। এই যে আমাদের এখানে চক্রাকার
বা এই যে আমাদের এখানে একটা চক্রাকারের মতো একটা অংশ বা বৃত্তাকার একটা অংশ, এটাকে বলা হবে অ্যানুলাস। এটাকে কি বলা হবে? অ্যানুলাস। এই যে ছাতার মতো যে অংশটা, এটাকে কি বলা হবে? এই যে আমাদের এগারিকাসের ছাতার মতো যে অংশ, এগারিকাসের ছাতার মতো যে অংশ, এটাকে বলা হয় পাইলিয়াস। পাইলিয়াস বলে, এটাকে বলা হয় পাইলিয়াস। পাইলিয়াস বলা হয়। আর এখান থেকে আমাদের এরকম ডট 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 অংশ নামে এই যে ডট 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 অংশ, এটাকে কি বলা হয়? গিল বা ল্যামেলাম। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে গিল বা ল্যামেলাম। গিল বা ল্যামেলাম, গিল বা ল্যামেলাম বলা হয়। ওকে, তো এই হয়েছে যে আমাদের ছবিটা। তো এটা কি চিত্র? অ্যাগারিকাস। এটাই কি চিত্র? অ্যাগারিকাস। এই গিল বা ল্যামেলামটা জনন অংশ হিসেবে কাজ করে। এই গিল বা ল্যামেলাম যেটা দেখছি, এটাই জনন অংশ হিসেবে কাজ করে। তো চিত্র কি? এটা চিত্র হচ্ছে আমাদের চিত্র অ্যাগারিকাসের দৈহিক গঠন। অ্যাগারিকাসের দৈহিক গঠন। অ্যাগারিকাসের দৈহিক গঠন। ওকে, আসো এবার তাহলে এই ছবিটা তো আমরা তাহলে এঁকে ফেলছি, এই ছবিটা আমাদের আর দরকার, এখানে রাখার দরকার নেই। দেখো এই যে আমাদের গিল বা ল্যামেলি, এটাই হচ্ছে মূল অংশ। এই গিল বা ল্যামেলিতে ব্যাসিডিয়া থাকে, ব্যাসিডিয়া থেকে ব্যাসিডিও স্পোর, স্পোর অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে মাইসিলিয়াম গঠন করে। তাহলে এই যে আমরা গিল বা ল্যামেলি দেখতে পাচ্ছি, এই গিল বা ল্যামেলিটাই কিন্তু মূল অংশ, যেখানে কি থাকে? ব্যাসিডিয়া থাকে। এই ব্যাসিডিয়ার ভেতর থাকে ব্যাসিডিও স্পোর, স্পোর অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে কি গঠন করে? মাইসিলিয়াম গঠন করে। ঠিক আছে, এতটুকু জায়গা দেখা হয়েছে আমাদের। এখন দেখো আমাদের নেক্সট প্রশ্ন, যে কৃষিবিদের পর্যবেক্ষিত রোগটির লক্ষণ, কারণ, প্রতিকার, উপায় বলো। তাহলে হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্ন হচ্ছে কৃষিবিদের লক্ষণ যে রোগটা আছে, কৃষিবিদের যে ঘ নম্বরের উত্তর হচ্ছে কৃষিবিদ কি দেখতে পাইছে? কৃষিবিদ আলুর পাতার যে পচন রোগ দেখে, যে পচন রোগ দেখেন, এর নাম আলুর লেট ব্লাইট। তাহলে এখানে আমাদের এই চ্যাপ্টারে একটা রোগের কথাই বলা আছে, আলুর লেট ব্লাইট। এই রোগের নাম আলুর লেট ব্লাইট। এই রোগের নাম আলুর লেট ব্লাইট। এবং হচ্ছে দায়ী অণুজীব, দায়ী অণুজীব, দায়ী অণুজীব কি? দায়ী অণুজীবের নাম কি? দায়ী অণুজীবের নাম হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টান্স। দায়ী অণুজীবের নাম কি? ফাইটোফ ফাইটোফথোরা ফাইটোফথোরা ইনফেস্টান্স, ফাইটোফথোরা ইনফেস্টান্স, ফাইটোফথোরা ইনফেস্টান্স, ফাইটোফথোরা ইনফেস্টান্স। ফাইটোফথোরা বানানটা একটু রিচেক দিও, বুঝছো? আমার কাছে মনে হচ্ছে ভুল ভুল হইলেও হইতে পারে, রিচেক দিও। হ্যাঁ, এখন দেখো যে আমাদের হচ্ছে এই রোগের লক্ষণ কি কি আছে। এই রোগের লক্ষণ আমরা হচ্ছে যে বিস্তারিত আমাদের লক্ষণটা একটু জানতে হবে। রোগের লক্ষণ কি কি আছে? লক্ষণ দেখো, রোগের লক্ষণটা হচ্ছে এক নম্বর হচ্ছে পাতায় সবুজ ধূসর বর্ণের, প্রথমে পাতায় সবুজ ধূসর বর্ণের কালো ক্ষুদ্র দাগ পড়বে। পাতায় কি হবে? সবুজ ধূসর বর্ণের কালো ক্ষুদ্র দাগ পড়বে। দাগগুলো আস্তে আস্তে বড় হবে, বাদামি বর্ণের হবে, শেষ পর্যন্ত কালচে কালো বা বাদামি বর্ণের হয়। গাছের বয়স্ক পাতার কিনারায় প্রথমে পানি ভেজা দাগ পড়ে, পানি ভেজা দাগটা আস্তে আস্তে পচনের মতো হয়। প্রথম কথা হচ্ছে যে পাতার মধ্যে আমাদের হচ্ছে দাগ পড়বে, পাতায় দাগ পড়বে, কারণ আলু তো মাটির নিচে থাকে। পাতায় হচ্ছে ক্ষুদ্র ধূসর বর্ণের স্পট পড়বে, দাগগুলো আস্তে আস্তে বড় হবে, লালচে কালো হয়ে যাবে, পানি ভেজা দাগ দেখা যাবে। আক্রান্ত স্থানে হচ্ছে যে আমাদের ছত্রাক জন্মানো শুরু হবে এবং ছত্রাকটা মকমলের মতো সূক্ষ্ম হয়, মকমলের মতো সূক্ষ্ম। তাহলে আক্রান্ত স্থানে সূক্ষ্ম মকমলের মতো আস্তরণ তৈরি হয়। এ সময় দেখা যায় পাতার নিম্ন ত্বক দিয়ে অনেক সময় জুওস্পোর বের হতে দেখা যায় বা কনিডিওফোর বের হতে দেখা যায়। এই যে আক্রান্ত পাতার নিম্ন ত্বকের পত্ররন্ধ্র দিয়ে
কনিডিওফোর বের হয়। এই যে আমাদের ধরো এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে যে পাতা, এই পাতার নিম্নত্বক দিয়ে এরকম হচ্ছে কনিডিওফোর তৈরি হয়। কনিডিওফোর কি, হাইফার মাথায় যে স্পোর তৈরি হয় তাকে কনিডিয়াম বলা হয়। হাইফার মাথায় যে স্পোর তৈরি হয় তাকে কি বলা হয়, কনিডিয়াম বলা হয়, বা এটাকে কি বলি আমরা, কনিডিওফোর বলি। অনুবীক্ষণ যন্ত্রে কনিডিওফোর দেখে ছত্রাকের আক্রমণ নিশ্চিত হওয়া যায়। অনুবীক্ষণ যন্ত্রে এই কনিডিওফোর দেখে আমরা ছত্রাকের আক্রমণ নিশ্চিত হতে পারি। তাহলে দেখো, আক্রান্ত স্থানে সূক্ষ্ম মখমলের মতো আস্তরণ সৃষ্টি হয়। এই সময় আক্রান্ত পাতার নিম্নত্বকের পত্ররন্ধ্রে কনিডিওফোর বের হয়। অনুবীক্ষণ যন্ত্রে কনিডিওফোর দেখে ছত্রাকের আক্রমণ নিশ্চিত হওয়া যায়। অনুবীক্ষণ যন্ত্রে আমরা কনিডিওফোর দেখে ছত্রাকের আক্রমণ নিশ্চিত হব। তারপর হচ্ছে যে আবহাওয়া মেঘলা ও আর্দ্র থাকলে ছত্রাকটা দ্রুত বিস্তার লাভ করে। যে আবহাওয়া মেঘলা, আবহাওয়া আর্দ্র, ওই পরিবেশে ছত্রাকটা দ্রুত বিস্তার লাভ করে। পুরো পাতা, এমনকি কাণ্ডের আক্রান্ত অংশটাও ঢলে, এমনকি পুরো পাতাটা ঢলে পড়ে, এমনকি কাণ্ড আক্রান্ত হয়েও ঢলে পড়তে পারে। আক্রমণ যদি তীব্র হয় তখন পাতা কাণ্ড মরার পাশাপাশি আমাদের যে আলু আছে, আলু আক্রমণ হবে এবং আলুর পচনের সৃষ্টি হবে। দেখা যায় প্রথমে আলুকে শুধু ছত্রাক একা পচাইতে পারে না, আলুকে প্রথমে ছত্রাক আক্রমণ করে, তারপর সেখানে আবার ব্যাকটেরিয়া আক্রমণ করে, এভাবে আক্রমণ করে আলুর পচনের সৃষ্টি করে। এবং আলু পচে গেলে সেখানে হচ্ছে আমাদের আক্রান্ত আলু গাছ থেকে পচা ডিমের ন্যায় দুর্গন্ধ বের হয়। অনেক সময় আলু পচে নেই, তুমি আলু আক্রান্ত হয়েছে এখনো পচে নেই, আলুগুলা সংরক্ষণ করা হয় বাংলাদেশে কোল্ড স্টোরেজে। তুমি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করছো, সেখানে আলু পচে গেছে। আচ্ছা, দেখো রোগ নিয়ন্ত্রণ। রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যখনই তুমি বুঝবা যে এইখানে তো ফাঙ্গাস ইনফেকশন করছে, তুমি ছত্রাকনাশক স্প্রে করবা। ছত্রাকনাশক কি, 1% বোর্ড দিয়ে মিশ্রণ। ছত্রাকনাশক কি, 1% বোর্ড দিয়ে মিশ্রণ। কপার সালফেট প্লাস লাইম প্লাস পানি, কপার সালফেট প্লাস লাইম প্লাস পানি। পানি ও পানি প্রবাহ রোগের সেকেন্ডারি বিস্তার ঘটায়, তাই পানির সেচ সীমিত রাখতে হবে। নাইট্রোজেন সার এর সীমিত ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু জানলাম। 2010 সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে গোল আলুর কাণ্ড ও পাতা একটা বিশেষ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ছত্রাক দ্বারা ঘনবসতি এলাকায় ছোট ছোট ছেলে মেয়েদের রোগ হয়। তাহলে হস্টোরিয়া কি, হাইফা। যে হাইফা দ্বারা, যে হাইফা, হাইফা হচ্ছে আমাদের ছত্রাকের মধ্যে যে সূত্রাকার শাখাগুলো দেখতে পাবো তাদেরকে বলে হাইফা। যে হাইফা পোষক বা হোস্ট থেকে খাদ্য শোষণ করে, যে হাইফা পোষক বা হোস্ট থেকে খাদ্য শোষণ করে, খাদ্য শোষণ করে, তাকে হস্টোরিয়া বলে, তাকে অস্ট্রেলিয়া বলে, তাকে কি বলা হয়, অস্ট্রেলিয়া বলে। আচ্ছা, এখন এখানে দুইটা রোগের কথা বলছে। প্রথমে আলু ক্ষেতের রোগের কথা বলছে, সেটা তো আমরা আলু লেট ব্লাইট বলতেছি। ছোট বাচ্চাদের যে রোগ হয় সেটাকে বলে দাঁত রোগ বলা হয়। ছোট বাচ্চাদের ছত্রাক দিয়ে যে রোগ হয় সেটাকে কি বলে, দাঁত রোগ বলে। ওয়াটার ব্লুম হচ্ছে আমাদের পানিতে অত্যাধিক, ওয়াটার ব্লুম মানে হচ্ছে পানিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, পানিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আমাদের হচ্ছে যে পানিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হচ্ছে যে আমাদের শৈবাল তৈরি হলে, পানিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শৈবাল তৈরি হলে তাকে ওয়াটার ব্লুম বলা হয়, তাকে ওয়াটার ব্লুম বলে, তাকে ওয়াটার ব্লুম বলে, তাকে ওয়াটার ব্লুম বলে। এতে পানি পচে যে পানিতে দুর্গন্ধ এবং অক্সিজেন স্বল্পতা তৈরি হয়। এতে পানিতে দুর্গন্ধ, এতে পানিতে দুর্গন্ধ ও অক্সিজেন স্বল্পতা তৈরি হয়, দুর্গন্ধ ও অক্সিজেন স্বল্পতা তৈরি হয়। ওকে, আচ্ছা, উদ্দীপক লিখিত পরজীবীটার গঠন, জীবাণু বৈশিষ্ট্য, তা বিস্তারে পরিবেশ অবস্থা বর্ণনা করো, দ্বিতীয় রোগটা থেকে পরিত্রাণের উপায়। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের এই জীবাণুটা নিয়ে এখানে বিস্তারিত বলা আছে। আমরা তো অলরেডি বিস্তারিত জানি এই জীবাণুটা নিয়ে। কি বলা আছে যে আমাদের এই রোগের কারণ কি, আলুর বিলম্বিত দশা রোগ হয় হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টাস নামক ছত্রাকের কারণে। এই ছত্রাকের দেহ মাইসিলিয়াম ও সিনোসাইটিক, এরা পোষকদের অন্তঃকোষীয় ফাঁকে অবস্থান করে। হস্টোরিয়া নামক বিশেষ হাইফার মাধ্যমে পোষক কোষ থেকে খাবার খায়। এবং হচ্ছে এই যে আমাদের পাতা,
এই পাতার নিম্নত্বক দিয়ে যে কনিডিয়া গুলো বের হয়, পাতার নিম্নত্বক দিয়ে কি বের হয়, কনিডিয়া বের হয়। ঠিক আছে, আমাদের হচ্ছে যে এই বায়বীয় এই শাখাগুলোকে কনিডিয়া বলা হয়। কনিডিয়া শাখান্বিত হ্যানত্যান অনেক কথাবার্তা আছে, জাস্ট রিডিং ইট। এরপরে বলছে আমাদের দাঁতরোগ। দাঁতরোগটা আমাদের হচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন এবং হচ্ছে বড়দের ক্ষেত্রেও হয়। দাঁতরোগকে মেডিকেলের ভাষায় ডার্মাটোফাইটস বলি আমরা। অনেক জায়গায় এটাদেরকে কি বলা হয়, দাঁতরোগ বা রিং ওয়ার্ম বলা হয়। তা আমরা আর সবচেয়ে কমন যে টার্মটা আমরা চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করি সেটা হচ্ছে টিনিয়া। সবচেয়ে কমন যে টার্মটা ইউজ করি সেটাকে কি বলি আমরা, টিনিয়া বলি আমরা। তো হচ্ছে দাঁত একটা ছত্রাক গঠিত রোগ, উদ্ভিদ পরজীবী দ্বারা হয় বলে এই চিকিৎসা শাস্ত্রকে টিনিয়া বলে। অধিকাংশ ক্ষেত্রে ট্রিকোফাইটন, মাইক্রোস্পোরিয়াম, এপিডার্মোফাইটন এই তিনটা ফাঙ্গাস দিয়ে আমাদের টিনিয়া হয়। টিনিয়া ট্রাইকোফাইটেনিয়া, ট্রাইকোফাইটোসিস নামেও আমরা পরিচিত আছে। তাহলে টিনিয়া একটা কি ছত্রাক ঘটিত রোগ বা দাঁত রোগ। কয়টা ফাঙ্গাস দিয়ে হতে পারে, তিনটা ফাঙ্গাস দিয়ে হতে পারে, ট্রিকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরিয়াম। সবচেয়ে কমন কি, ট্রিকোফাইটন দ্বারা। তাই এই রোগটাকে আমরা কি বলি, তাই এই রোগটাকে টিনিয়া ট্রিকোফাইটেনিয়া বা ট্রিকোফাইটোসিস বলা হয়। সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে শরীর, ত্বকে ক্ষত স্থান আছে, এমন জায়গায় হয়। বেসিক্যালি যারা একটু বদ্ধ পরিবেশে থাকে, স্যাঁতসেঁতে পরিবেশে থাকে, তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাল ডিজিজ হওয়ার সম্ভাবনাটা বেশি। এই রোগ জীবাণুর সুপ্তিকাল 3 থেকে 5 দিন হচ্ছে এই রোগ জীবাণুর সুপ্তিকাল। এখন খেয়াল করে দেখো আমাদের রোগ লক্ষণ। প্রথমে আক্রান্ত স্থানে ছোট 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 লাল 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 গোটা গোটা ফুসকুড়ি হয়। সেই ছোট ছোট লাল লাল গোটাগুলো আস্তে আস্তে বৃত্তাকারে ছড়াতে থাকে। এরা আস্তে আস্তে বাদামি বর্ণের হয়ে বৃত্তাকারে ছড়াতে থাকে এবং বৃত্তাকারে ছড়াইতে থাকে। যেই বৃত্তাকারে ছড়ায় ওই বৃত্তটা লাল, মাঝের অংশটা সাদা এবং শুকনো হয়। এবং মাঝের অংশটা সাদা এবং শুকনো যখন হয়, তীব্র চুলকানি হয়। এমন চুলকানি হয় মানে চুলকাইতে চুলকাইতে উঠায় ফেলে, এবং চুলকানোর পর এখান থেকে আঠালো রস বেরোবে এবং জ্বালা পোড়া সৃষ্টি হয়। মাথায় হইলে চুলকাইতে চুলকাইতে চুল ফুলে যায়, নখ হইলে নখের রং বদলায় যায়। বিভিন্ন জায়গায় এরা হতে পারে। আক্রান্ত স্থানে রিং আকৃতির এরা গঠন তৈরি করে। এখন কোথায় হইলে কি নাম, এটা একটু দেখো। যে যদি আমাদের শরীরে হয়, গায়ে হয়েছে, আমাদের শরীরে হলে টিনিয়া কর্পোরিস, মাথায় যদি হয়, মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস। তারপর হচ্ছে যে আমাদের 3 নম্বরে হয়েছে কুচকিতে হলে, কুচকি 2 পায়ের মাঝের যে জায়গাটা আমাদের, এটা কুচকিতে টিনিয়া প্লুরিস, এই জায়গায় সবচেয়ে কমন হয়। তারপর হচ্ছে আমাদের দাড়িতে হলে টিনিয়া বারবি। এরকম কিছু নাম আছে আমাদের। সমাঙ্গতি উদ্ভিদে কিছু সংখ্যক সবুজ আবার কিছু অসবুজ হয়। সবুজগুলোর মধ্যে আমাদের হচ্ছে এই সবুজগুলোর মধ্যে বহুকোষী একটিতে গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। এই গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় আছে, উলোথ্রিক্সে আছে। আচ্ছা, অসবুজগুলোর মধ্যে একজন আছে, অসবুজগুলোর মধ্যে একটি বেকারি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেকারি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে ইস্ট, বেকারি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হলোকার্পিক ছত্রাক কি, আমাদের ছত্রাক 2 টাইপের, একটা হলোকার্পিক, একটা ইউকার্পিক। কিসের উপর, তার হচ্ছে যে পুরো দেহটা জননাঙ্গে ব্যবহৃত হচ্ছে না দেহের আংশিক অংশ জননাঙ্গে ব্যবহৃত হচ্ছে। হলোকার্পিক মানে ফুল, যে সম্পূর্ণ দেহ জনন কাজে অংশ নেয়, সম্পূর্ণ দেহ জনন কাজে অংশ নেয়, সম্পূর্ণ দেহ জনন কাজে অংশ নিবে, সম্পূর্ণ দেহ জনন কাজে অংশ নিবে, সম্পূর্ণ দেহ জনন কাজে অংশ নেয়, ফুল বডি জনন কাজে অংশ নেয়। তাই তাকে কি বলবো আমরা, তাই তাকে হলোকার্পিক ছত্রাক বলবো। আর আইসোগ্যামি হচ্ছে যে আমাদের কি, যে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট দেখতে সেম, পুং এবং স্ত্রী গ্যামিট দেখতে সেম, পুং এবং স্ত্রী গ্যামিট দেখতে সেম, তাই এদেরকে কি বলবি, আইসোগ্যামি। গ্যামিট দেখতে সেম, পুং এবং স্ত্রী গ্যামিট দেখতে সেম, এই জন্য এদেরকে কি বলি, আইসোগ্যামি বলি। আর পুং আর স্ত্রী গ্যামিট যদি দেখতে সেম না হয়, যে পুং গ্যামিট ছোট স্ত্রী গ্যামিট বড়, অ্যানাইসোগ্যামি। যদি এমন হয় পুং গ্যামিট ছোট এবং সচল, স্ত্রী গ্যামিট বড় ও নিশ্চল, তখন কি বলা হয়, উগ্যামি বলা হয়। উদ্দীপকে বর্ণিত সবুজ উদ্ভিদটির অযৌন বা যৌন জনন ঘটে, এটা চিত্রের সাহায্যে দেখাও। উদ্দীপক উল্লেখিত উদ্ভিদ গোষ্ঠী দুটির অঙ্গজ জননের তুলনা বর্ণনা করো। আচ্ছা, উলোথ্রিক্সের জনন 3 টাইপের আছে, অঙ্গজ, অযৌন, যৌন। অঙ্গজটা খণ্ডায়নের মাধ্যমে, যাদের দেহ অংশ খণ্ড হয়ে যায়,
খণ্ড হয়ে অঙ্গজ জনন হয়ে যায়। অযৌন জনন জুওস্পোর সৃষ্টির মাধ্যমে, আর যৌন জনন আইসোগ্যামি সেম টাইমের গ্যামেট সৃষ্টির মাধ্যমে। তাহলে উলোথ্রিক্সের অযৌন জনন, এটা কিন্তু এইচএসসি সিকিউতে অ্যাজ ইউজুয়াল আসে। উলোথ্রিক্সের জুওস্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি হয়। উলোথ্রিক্সের কি সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি? জুওস্পোর। স্পোর সৃষ্টি হয় যে কোষ থেকে তাকে বলি স্পোরনজিয়াম। স্পোর সৃষ্টি হবে যে কোষ থেকে তাকে কি বলবো? স্পোরনজিয়াম। জুওস্পোর সৃষ্টি হবে যে কোষ থেকে তাকে বলবো জুওস্পোরনজিয়াম। জুওস্পোর সৃষ্টি হবে যে কোষ থেকে তাকে কি বলবো? জুওস্পোরনজিয়াম। উলোথ্রিক্স জুওস্পোর সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। জুওস্পোর সৃষ্টি হয় জুওস্পোরনজিয়াম থেকে। উলোথ্রিক্সের একটাই কোষ জুওস্পোরনজিয়াম গঠনে অংশ নেবে না, তার নাম হোল্ডফাস্ট। হোল্ডফাস্ট ছাড়া যে কোনো কোষ জুওস্পোর সৃষ্টিতে অংশ নেয়। জুওস্পোরটা হয় সচল, 4টা ফ্লাজেলা বিশিষ্ট। জুওস্পোরনজিয়ামে থেকে 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে। জুওস্পোরনজিয়ামে কি দেখতে পাই? জুওস্পোরনজিয়াম থেকে 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে। জুওস্পোরনজিয়াম থেকে 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে। জুওস্পোরনজিয়াম থেকে 1 থেকে 32টা জুওস্পোর তৈরি হতে পারে। জুওস্পোরনজিয়াম হচ্ছে আমাদের থেকে জুওস্পোর তৈরি হয়, যে জুওস্পোরটা নাশপাতি আকৃতির। এই জুওস্পোরটা ছোট ছোট সাইজের হতে পারে, জুওস্পোরটা বড় বড় সাইজের হতে পারে। ছোট সাইজের হলে মাইক্রো জুওস্পোর, বড় সাইজের হলে মেগা জুওস্পোর। ছোট সাইজের যে মাইক্রো জুওস্পোর, এটা 8 থেকে 32টা জুওস্পোর তৈরি করে। মানে একটা জুওস্পোরনজিয়াম থেকে, একটা কোষ থেকে জুওস্পোর তৈরি হবে। যে কোষ থেকে জুওস্পোর তৈরি হবে জুওস্পোরনজিয়াম। এখন জুওস্পোর হচ্ছে কি হতে পারে? 1 থেকে ছোট ছোট হইতে পারে, বড় বড় হইতে পারে। ছোট ছোট হলে মাইক্রো জুওস্পোর, বড় বড় হলে মেগা জুওস্পোর। মাইক্রো জুওস্পোর হবে 8 থেকে 32টা, মেগা জুওস্পোর হবে 1 থেকে 4টা। তাহলে মাইক্রো জুওস্পোর 8 থেকে 32টা, মেগা জুওস্পোর 1 থেকে 4টা তৈরি হবে। তো এই হচ্ছে যে আমাদের ছবি। এই ছবি তো হচ্ছে যে আসলে একদমই সহজ একটা ছবি। জুওস্পোরনজিয়াম থেকে জুওস্পোর মুক্ত হবে। এই যে জুওস্পোরনজিয়াম থেকে জুওস্পোর মুক্ত হবে। জুওস্পোর 2 থেকে 6 দিন সাঁতার কেটে কোনো বস্তুর সাথে লেগে থাকবে, ফ্লাজেলাগুলো মুক্ত হয়ে যাবে, ধীরে ধীরে পরে উলোথ্রিক্স তৈরি করবে। এখানে যে কোনো একটা কোষ থেকে এরকম হচ্ছে 4 ফ্লাজেলা বিশিষ্ট জুওস্পোর দেখাবা। জুওস্পোরের ছবিটা জাস্ট এরকম গোল দিয়ে এরকম 4টা ফ্লাজেলা বিশিষ্ট জুওস্পোর দেখাবা। এরপর মাটির সাথে মিশে অঙ্কুরোদ্গম, সেখান থেকে বড় হয়ে আস্তে আস্তে নতুন উলোথ্রিক্স তৈরি করে। এটা অযৌন জনন। আই স্পটটা কি? এখানে একটা আই স্পট আছে দেখতে চোখের মতো। এরা মূলত গাছের বৃদ্ধিতে, ক্লোরোপ্লাস্টের প্রতি সাড়া দিয়ে গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে। আর যৌন জনন হচ্ছে যে উলোথ্রিক্সের দেহ জনন হচ্ছে হেটারোথেলিক, মানে ভিন্ন দেহ থেকে 2টা গ্যামেট আসে। একই দেহে 2টা গ্যামেট না, 2টা ভিন্ন ভিন্ন উলোথ্রিক্স আছে। 2টা উলোথ্রিক্সের যে কোনো 2টা কোষ গ্যামেটেনজিয়াম হিসেবে কাজ করে। স্পোর তৈরি করে যে কোষ তাকে বলে স্পোরনজিয়াম। গ্যামেট তৈরি করবে যে কোষ তাকে বলবো গ্যামেটনজিয়াম। এই যে গ্যামেটনজিয়াম আছে আমাদের, তাহলে উলোথ্রিক্সের জন্ম হচ্ছে হেটারোথেলিক। ভিন্ন দেহে বিপরীতধর্মী গ্যামেট থাকে, ভিন্ন দেহে বিপরীতধর্মী গ্যামেট থাকে। হেটারোথেলিকের মধ্যে এখানে জিনিসটা হচ্ছে আইসোগ্যামাস। হেটারোথেলিকের মধ্যে আইসোগ্যামাস। পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট দেখতে সেম। গ্যামেটগুলো বাইফ্লাজেলেট হয়, মানে 2টা ফ্লাজেলা থাকে। উলোথ্রিক্সের মধ্যে ফ্লাজেলা কয়টা ছিল? জুওস্পোরে 4টা। গ্যামেটে ফ্লাজেলা কয়টা? 2টা ফ্লাজেলা থাকে। গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে বলি গ্যামেটনজিয়াম। গ্যামেট সৃষ্টি করে যে কোষ তাকে বলি কি? গ্যামেটনজিয়াম বলি আমরা। এখন দেখো যে আমাদের উলোথ্রিক্স ধরো এ আর উলোথ্রিক্স ধরো বি। এই উলোথ্রিক্স এ হচ্ছে গ্যামেট তৈরি করলো, বিও গ্যামেট তৈরি করলো। এই যে 2টা গ্যামেট মিলে তৈরি হয় জাইগট। এই জাইগটটা ডিপ্লয়েড। এখন উলোথ্রিক্স নিজে হ্যাপ্লয়েড, তার জাইগট ডিপ্লয়েড। কেন? কারণ এটাই নিয়ম, জাইগোট অলওয়েজ ডিপ্লয়েড হইতে হবে। কিন্তু জাইগোটের পরবর্তী যে প্রজন্ম, ভ্রূণ তৈরি হবে যখন, তখন সে আর ডিপ্লয়েড থাকতে পারবে না, কারণ আমাদের উলোথ্রিক্স নিজে হ্যাপ্লয়েড। তখন আমাদের কি হবে? যে মায়োসিস প্রক্রিয়ায় জুওস্পোরনজিয়াম তৈরি হয়ে যাবে। দ্যাট মিনস ডিপ্লয়েড জিনিস হ্যাপ্লয়েড হয়ে গেল, সেখান থেকে জুওস্পোর হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড জুওস্পোর থেকে পূর্ণাঙ্গ উলোথ্রিক্স তৈরি হয়। কি হয়? পূর্ণাঙ্গ উলোথ্রিক্স তৈরি হয়। শৈবাল ছত্রাক মহাসিদের দেহ হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড জীবে মায়োসিস ঘটবে সবসময় জাইগটে। হ্যাপ্লয়েড জীবে মায়োসিস সবসময় কোথায় ঘটবে? জাইগটে ঘটবে। তাহলে হচ্ছে দেখো আমাদের এখানে ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে অঙ্গজ জনন নিয়ে, এগুলো রিডিং দিতে পারো। এগুলো নিয়ে খুব বেশি প্যারা খাইতে হবে না। যে আমাদের হচ্ছে শৈবালের অঙ্গজ জনন আমাদের হচ্ছে 3 প্রকার আছে। একটা কোষের 4-5 প্রকার। একটা কোষের বিভাজন, একটা খণ্ডায়ন, একটা টিউবার সৃষ্টির মাধ্যমে, একটা কুড়ি সৃষ্টি, আর একটা হরমোগুনিয়া। এগুলো জাস্ট রিডিং দিও, এগুলো থেকে প্রশ্ন আসবে না। ছত্রাকের ক্ষেত্রে দ্বিবিভাজন আর কুড়ি সৃষ্টি আছে। দ্বিবিভাজন আর কুড়ি সৃষ্টি আছে। মিনা কাঁঠাল গাছের কাণ্ডে দৃঢ়ভাবে যুক্ত একটা বৃত্তাকার থ্যালাস দেখলো। সবুজ ও অসবুজ 2 ধরনের উদ্ভিদের সহাবস্থানের ফলে এটা সৃষ্টি। কয়েকদিনের পর মিনা তাদের গোয়াল ঘরের পেছনে সাদাটে ছাতার ন্যায় উদ্ভিদ জন্মাতে দেখতে পায়। তাহলে সবুজ আর অসবুজ 2টা সহাবস্থানের ফলে সৃষ্টি। দ্যাট মিনস লাইকেন, লাইকেন, লাইকেন। তাহলে সবুজ এবং অসবুজ এই 2টার সহাবস্থানের ফলে তৈরি জিনিসটার নাম কি হবে?
লাইকেন তৈরি হবে। কি হবে এটা? লাইকেন। কি হবে এটা? লাইকেন। আইসোগ্যামি কি বলছি, হোল্ডফাস্ট কি জানো, গোয়ালঘরের পেছনে চিহ্নিত চিত্র অঙ্কন করা সেটাও জানো, থ্যালাস দুই ধরনের উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা, থ্যালাসের প্রকৃতি, সহাবস্থান নিয়ে কথা বলছে, এটা আমরা জানি। আচ্ছা, লাইকেন এর ক্ষেত্রে খেয়াল করো যে লাইকেনের ক্ষেত্রে আমাদের লাইকেন কিভাবে একে অপরকে উপকার করে সেই জিনিসটা আমরা একটু শিখে যাই। দেখো লাইকেনের ক্ষেত্রে হচ্ছে লাইকেন জিনিসটা কি, লাইকেন জিনিসটা হচ্ছে শৈবাল এবং ছত্রাকের একটা সহ অবস্থান। লাইকেন, লাইকেন জিনিসটা কি আমাদের শৈবাল ও ছত্রাকের একটা সহ অবস্থান। শৈবাল ও ছত্রাকের সহ অবস্থান, ছত্রাকের সহ অবস্থান, যে শৈবাল এবং ছত্রাক পাশাপাশি আছে সহ অবস্থান। এখানে শৈবাল থাকে 5 থেকে 10% আর ছত্রাক থাকে হচ্ছে 90 থেকে 95%। তার মানে শৈবালের তুলনায় ছত্রাকের পরিমাণ এবং ছত্রাকের কাজটা বেশি। এখন দেখো যে আমাদের যে কথা আছে কে কিভাবে উপকৃত হয় সেটা আমরা এই জায়গা থেকে জানবো। এখানে অনেক কথা আছে, সব আমার জানার দরকার নেই। কে কিভাবে উপকৃত হয় সেটা আমার জানার দরকার। যে দেখো লাইকেনের শৈবাল যেভাবে উপকৃত হয়, শৈবাল ছত্রাকের ভেতরে আশ্রয় পায়, ছত্রাক চারপাশ থেকে বিভিন্ন উপাদান তৈরি করে এনে দেয়, সেটা দিয়ে শৈবাল খাবার তৈরি করে, ছত্রাক শৈবালকে ঘিরে রাখে, চারপাশে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। ছত্রাক এর বডিতে যে শরীরবৃত্তীয় কাজ হয় সেই শরীরবৃত্তীয় বা ফিজিওলজির কারণে ছত্রাক যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সেই কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। লাইকেনে ছত্রাক কিভাবে উপকৃত হয়, ছত্রাক নিজ দেহে শৈবালকে আশ্রয় দেয়, শৈবালকে বিভিন্ন উপাদান এনে দেয়, খাবার দাবার তৈরি করতে দেয়, শৈবালকে কার্বন ডাইঅক্সাইড দেয়। এই সব কিছুর বিনিময়ে ছত্রাক কি করে, শৈবাল থেকে অক্সিজেন, শৈবালের তৈরিকৃত খাবারটা নিয়ে নেয়, শৈবালের তৈরিকৃত খাবারটা কি করে নিয়ে নেয়। তাহলে হচ্ছে ছত্রাক নিজ দেহে আশ্রয়দানের বিনিময়ে শৈবাল কর্তৃক উৎপাদিত খাবারটা হস্টোরিয়ামের সাহায্যে গ্রহণ করে বেঁচে থাকে। অর্থাৎ শৈবালের প্রস্তুতকৃত খাবার কে ভাগ নেয়, শৈবালের প্রস্তুতকৃত খাবারে ছত্রাক ভাগ নেয়। ছত্রাকের শারীরবৃত্তীয় কাজে যে বজ্র পদার্থ তৈরি হয় সেই বজ্র পদার্থ আমাদের হচ্ছে ছত্রাকের শারীরবৃত্তীয় কাজে, ছত্রাকের শারীরবৃত্তীয় কাজে যে বজ্র পদার্থ তৈরি হয় সেই বজ্র পদার্থগুলা শৈবাল নিয়ে নিচ্ছে, বজ্র পদার্থগুলো শৈবাল নিয়ে নিচ্ছে। তো ছত্রাকে আলাদা করে বজ্র পদার্থ বের করার জন্য কোনো কষ্ট করতে হচ্ছে না। লাইকেনে ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব কিন্তু আমাদের অনেক বেশি, অনেক বেশি। কারণ লাইকেনের ছত্রাক এককভাবে বেঁচে থাকতে পারবে না, কিন্তু শৈবাল বাঁচতে পারবে, কারণ ছত্রাক তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। কিন্তু লাইকেনের শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করতেছে, শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে। অন্যদিকে শৈবালটি ছত্রাকের কৃতদাস হিসেবে অবস্থান করে, অন্যদিকে শৈবালটি ছত্রাকের কি কৃতদাস হিসেবে, শৈবালটা ছত্রাকের একটা কৃতদাস হিসাবে আমাদের আছে অবস্থান করে। এরূপ সহ অবস্থানকে উদ্ভিদ বিজ্ঞানী এরূপ সহ অবস্থানকে বিশেষ ধরনের মিথজীবিতা বা হ্যালোটিজম বলে আখ্যায়িত করছে। এরূপ সহ অবস্থানকে কি বলছে, বিশেষ ধরনের মিথজীবিতা বা হ্যালোটিজম বলছে। আচ্ছা, এখানে এই জায়গায় কিছু লাগবে, এই জায়গায় আমাদের হচ্ছে যে এদের গঠনটা বলা আছে, তোমাদের পরীক্ষাগুলোতে এই গঠনটা চাইতে পারে যে আমাদের লাইকেনের অন্তঃগঠন, লাইকেন কিভাবে গঠন হয়। লাইকেনের অন্তঃগঠন একটা আছে ঊর্ধ্ব কর্টেক্স আছে, পরীক্ষার মধ্যে এটা আসতে পারে। লাইকেনের অন্তঃগঠন, লাইকেনের অন্তঃগঠনে কি আছে, এটা ঊর্ধ্ব কর্টেক্স আছে, শৈবাল স্তর আছে, মেডুলা আছে, নিম্ন কর্টেক্স আছে। ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা, নিম্ন কর্টেক্স। ছবি একদম সহজ, ছবিটা একদম সহজ, এখানে এখানে কোনো জটিলতা নেই এই ছবিতে। যে এরকম ডট 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 ঊর্ধ্ব কর্টেক্স থাকবে আর নিচের দিকে কি নিম্ন কর্টেক্স। তারপর এগুলো হচ্ছে আমাদের মেডুলা, এখানে থাকবে হচ্ছে আমাদের কিছু শৈবাল স্তর। আর এই নিচের দিকে আমাদের কি যায়, রাইজাইন, নিচের দিকে কি আছে, রাইজাইন। তাহলে খেয়াল করো আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের, এই জায়গাটা কি, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব কর্টেক্স, ঊর্ধ্ব
কর্টেক্স, এটা কি আমাদের নিম্ন কর্টেক্স, ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স। এই জায়গাটা কি আমাদের, এটা শৈবাল স্তর, এটা কি আমাদের শৈবাল স্তর, এটা কি আমাদের মেডুলা, এটা কি আমাদের এই যে নিচের এটা, এটা রাইজাইন, এটা কি রাইজাইন, রাইজাইন। এটা কিসের চিত্র, চিত্র আমাদের হচ্ছে কিসের চিত্র, এটা চিত্র কিসের, চিত্রটা হচ্ছে আমাদের আমাদের এই লাইকেনের, লাইকেন। সেই চিত্রটা আঁকতে পারলেই হবে, এখানে আসলে খুব বেশি ব্যাখ্যা কিছুই বলা নাই। যেমন ঊর্ধ্ব কর্টেক্সে বলা আছে ঘন সন্নিবেষ্টিত ছত্রাকীয় হাইফি দ্বারা এই স্তর গঠিত। শৈবাল স্তরে বলা আছে ছত্রাকের হাইফির ফাঁকে ফাঁকে শৈবাল থাকে, এই স্তরটা সংক্ষিপ্ত। আমাদের মেডুলার ক্ষেত্রে বলা আছে অত্যন্ত ফাঁকা ফাঁকা ভাবে আমাদের অবস্থিত ছত্রাকের হাইফি দ্বারা এই স্তর গঠিত। এই স্তর অপেক্ষাকৃত হচ্ছে কি হয়, পুরু হয়। এরপরে হচ্ছে যে আমাদের কি আছে, এরপরে আছে আমাদের হচ্ছে আর হচ্ছে নিম্নত্বক। নিম্নত্বক আমাদের কি দিয়ে তৈরি, নিম্নত্বক হচ্ছে আমাদের এই ছত্রাক দিয়েই তৈরি, আর নিচে হচ্ছে মূলের মতো রাইজাইন থাকে। এদের ব্যবহার গুলা হচ্ছে যে একটু বই থেকে রিডিং দিও, কি কি হচ্ছে যে এদের প্রয়োগ ও ব্যবহার আছে এদের হচ্ছে, এটা তোমার একটু কাজ দিয়ে দিলাম যে লাইকেনের গুরুত্ব, লাইকেনের গুরুত্বটা একটু রিডিং দিবা, লাইকেনের গুরুত্বটা একটু দেখবা, ঠিক আছে? এখনই বইটা খুলে লাইকেনের গুরুত্বটা দেখে ফেলো সিকিউর জন্য, ঠিক আছে? একটু দেখলে আমাদের হচ্ছে যে আর কোনো কিছু বাকি থাকে না। আমরা এবার চলে যাব ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা থেকে যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রোথেলাসের গঠন। কিসের গঠন? প্রোথেলাসের গঠন। সো ব্রায়োফাইটা টেরিডোফাইটা এরাও কিন্তু হচ্ছে যে আমাদের অপুষ্পক, অবীজী। তাহলে আমাদের হচ্ছে দেখো একটা জিনিস মনে রাখবা যে আমাদের ফুল হয় না কাদের, ফুল হয় না, যাদের ফুল হয় না তাদেরকে কি বলবো, যাদের ফুল হয় না তাদেরকে বলি হচ্ছে আমরা ক্রিপ্টোগ্যামাস। যাদের ফুল হয় না তাদেরকে কি বলি, তাদেরকে বলি ক্রিপ্টোগ্যামাস। তো এখানে কি কি আছে আমাদের, এখানে আছে শৈবাল আছে, এখানে আমাদের হচ্ছে ছত্রাক আছে, এই জায়গায় আমাদের হচ্ছে মস আছে, এই জায়গায় হচ্ছে আমাদের ফার্ন আছে। শৈবাল ছত্রাক মস ফার্ন, শৈবাল ছত্রাক মস ফার্ন, শৈবাল ছত্রাক মস ফার্ন। তো আমাদের হচ্ছে শৈবাল ছত্রাক মস ফার্ন, মস মানে কি ব্রায়োফাইটা, মস মানে হচ্ছে ব্রায়োফাইটা, মস মানে কি, মস মানে হচ্ছে ব্রায়োফাইটা। ফার্ন মানে কি, ফার্ন মানে হচ্ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটা। ফার্ন মানে কি, ফার্ন মানে হচ্ছে টেরিডোফাইটা, ফার্ন মানে কি, ফার্ন মানে হচ্ছে টেরিডোফাইটা। আচ্ছা, শিক্ষক ব্যবহারিক ক্লাসে দুইটা উদ্ভিদ দেখালেন, আমাদের হচ্ছে একটি উভচর আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের সানফার্ন বললেন। উভচর যেটা সেটা হচ্ছে রিক্সিয়া। উভচর কোনটা? উভচর হচ্ছে রিক্সিয়া, রিক্সিয়া মানে হচ্ছে মস যেটা। আচ্ছা, আর সানফার্ন হচ্ছে কি টেরিস, সানফার্ন হচ্ছে টেরিস হচ্ছে সানফার্ন। উদ্দীপকের প্রথম উদ্ভিদের থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্রটা আঁকো। উদ্দীপকের দ্বিতীয় উদ্ভিদের যৌনক্রম সম্পন্ন করো, বা দ্বিতীয় উদ্ভিদের যৌনক্রমে দুই ধরনের কোষ বিভাজনই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। প্রথমে অন্তঃগঠনে যদি যাই, এটা হচ্ছে অন্তঃগঠন, রিক্সিয়ার অন্তঃগঠন। রিক্সিয়ার অন্তঃগঠনটা যদি দেখি, একদম ছবিটা সহজ। রিক্সিয়ার অন্তঃগঠনের জন্য আমরা এটা হচ্ছে আমি আগে একটু দেখাই, রিক্সিয়ার থ্যালাসের ছবিটা দেখাই। রিক্সিয়ার থ্যালাসের প্রস্থচ্ছেদে তো আমরা যাবই। এটা হচ্ছে রিক্সিয়ার একটা থ্যালাসের ছবি। এটা রিক্সিয়ার কিসের ছবি? রিক্সিয়ার হচ্ছে থ্যালাসের ছবি, রিক্সিয়ার 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 কেয়ার ছবি, রিক্সিয়ার থ্যালাসের ছবি, রিক্সিয়ার থ্যালাসের ছবি, রিক্সিয়ার থ্যালাসের ছবি। এটা কি চিত্র? রিক্সিয়ার থ্যালাস, এটা হচ্ছে চিত্র রিক্সিয়ার থ্যালাস, চিত্র রিক্সিয়ার থ্যালাসের বহির্গঠন, রিক্সিয়ার থ্যালাসের বহির্গঠন, রিক্সিয়ার থ্যালাসের বহির্গঠন, রিক্সিয়ার থ্যালাসের বহির্গঠন, রিক্সিয়ার থ্যালাসের বহির্গঠন। রিক্সিয়ার কিসের বহির্গঠন? থ্যালাসের বহির্গঠন। তো আমরা বহির্গঠন দেখছি, এবার আসো অন্তর্গঠন যদি আমরা দেখি, অন্তর্গঠন যদি আমরা দেখি, অন্তর্গঠন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? অন্তর্গঠন, অন্তর্গঠন যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো?
অন্তঃগঠন যদি আমরা দেখি কি দেখতে পাবো, অন্তঃগঠনের মধ্যে আমরা দেখবো এরকম একটা অঞ্চল, তারপরে এইভাবে আমরা এটা রিক্সের অন্তঃগঠনটা শিখতেছি। হ্যাঁ, রিক্সের অন্তঃগঠন, রিক্সের অন্তঃগঠন যদি আমরা শিখি তাহলে হচ্ছে দেখো এই মাঝে কি থাকবে, মাঝে থাকবে আমাদের হচ্ছে ডিম্বাণু। মাঝে কি আছে, মাঝে আমাদের ডিম্বাণু আছে। এই জায়গাটায় হচ্ছে যে আমরা প্রতিটা জায়গায় এই আত্তীকরণ, এই লম্বা লম্বা যে অঞ্চল আছে এটাকে এরকম আমরা হচ্ছে দাগ কেটে দিব, ডোরা কেটে দিব। ডোরা কাটা অঞ্চল আমাদের। এখন এই যে আমাদের অঞ্চলগুলা, এই অঞ্চলে আমাদের হচ্ছে উপরেরটা ছাড়া প্রতিটা জায়গায় এরকম একটা দুইটা ডট 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 ক্লোরোপ্লাস্ট থাকবে। উপরেরটায় থাকবে না, বাকিগুলাই থাকবে। উপরেরটায় থাকবে না, বাকিগুলাই থাকবে। উপরেরটা 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 থাকবে না, বাকিগুলাই থাকবে। ওকে, এখন হচ্ছে যে আমরা নিচে দেখতে পাবো কি আছে, নিচে আমাদের কি যাবে, নিচে হচ্ছে যে আমাদের এই আছে এই জায়গাটা আমরা এভাবে পূরণ করবো, এই জায়গাটা আমরা এভাবে পূরণ করব। ওকে, আর নিচের দিকে আমাদের কি আছে, নিচের দিকে আমরা এরকম নিম্নতক দিক, নিম্নতক। তাহলে এটা হচ্ছে আমাদের আত্তীকরণ অঞ্চল। এটা কি আমাদের আত্তীকরণ অঞ্চল, এটা হচ্ছে আমাদের আত্তীকরণ অঞ্চল। এই জায়গাটা হচ্ছে আমাদের সঞ্চয়ী অঞ্চল, আর নিচের এই জায়গাটা হচ্ছে নিম্নতক। নিচের এই জায়গাটা কি নিম্ন ত্বক, নিচের জায়গাটা কি নিম্ন ত্বক। ওকে, এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে এই গুলাকে কি বলি আমরা, এদেরকে কি বলি আমরা, এরা হচ্ছে আত্তীকরণ সূত্র। এটাকে কি বলা হয়, আত্তীকরণ সূত্র। এটাকে কি বলে, আত্তীকরণ সূত্র। এই যে খালি যেটা উপরের দিকে একদম খালি, এটাকে বলে ঊর্ধ্বত্বক। এটাকে কি বলে, ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক। আত্তীকরণ সূত্রের মধ্যে হচ্ছে যে আমাদের ক্লোরোপ্লাস্ট আছে। এই জায়গাটাকে কি বলি আমরা, এই জায়গাটাকে বলি হচ্ছে আমরা বায়ু প্রকোষ্ঠ, বায়ু প্রকোষ্ঠ। এই গ্যাপটাকে বলি হচ্ছে আমরা বায়ু রন্ধ্র। এটাকে কি বলি, বায়ু রন্ধ্র। ঠিক আছে, কাল্পনিক একটা গ্যাপ আছে, এটাকে বলে বায়ু রন্ধ্র। মানে দুইটা আত্তীকরণ সূত্রের মাঝে বাতাস থাকে, এটাকে বলি বায়ু প্রকোষ্ঠ। বায়ু প্রকোষ্ঠ উপরে যে ছিদ্রটাকে বায়ু রন্ধ্র বলা যায়। আর নিচের দিকের এই নিম্নত্বকের মধ্যে হচ্ছে যে এই যে আমাদের এই দুইটা, এই দুইটার মধ্যে একটা হচ্ছে মসৃণ, একটা অমসৃণ। এই এককোষী এটাকে বলে রাইজয়েড। আর এই যে বহুকোষী, এই বহুকোষীকে কি বলা হয়, স্কেল বলা হয়। বহুকোষীকে কি বলে, স্কেল। চিত্র কি, চিত্র হচ্ছে রিক্সিয়ার আমাদের রিক্সিয়ার অন্তর্গঠন, রিক্সিয়ার অন্তর্গঠন, রিক্সিয়ার অন্তর্গঠন, রিক্সিয়ার কি গঠন, অন্তর্গঠন, রিক্সিয়ার অন্তর্গঠন, রিক্সিয়ার অন্তর্গঠন, রিক্সিয়ার অন্তর্গঠন। ওকে, রিক্সিয়ার অন্তর্গঠন ক্লিয়ার।
এখন দেখো আমাদের হচ্ছে যে এই ছবিটা তো তাহলে আমরা শিখলাম। এবার আসা যাক হচ্ছে আমাদের এই অন্তর্গঠন নিয়ে কথাবার্তা বলা আছে। কি অন্তর্গঠন নিয়ে কি কথাবার্তা বলছে? এক নম্বর বলছে আত্তীকরণ। আত্তীকরণ বা ফটোসিনথেটিক কন্ট্রোল। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হয় বা খাবার তৈরি হয় লম্বা লম্বা ক্লোরোপ্লাস্টযুক্ত কোষসারি নিয়ে গঠিত, এদেরকে আত্মকালীন সূত্র বলা হয়। দুটি আত্তীকরণ সূত্রের মাঝে থাকে বায়ু প্রকোষ্ঠ। আমাদের বায়ু প্রকোষ্ঠ যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয় তাকে বলি বায়ুরন্ধ্র। আমাদের আত্তীকরণ সূত্রের সবচেয়ে বাইরের কোষ বড় এবং বর্ণহীন হয়, তাকে উদ্যোতক বলা হয়। তাহলে খেয়াল করো যে আমাদের হচ্ছে লম্বা লম্বা ক্লোরোপ্লাস্টযুক্ত কোষসারি নিয়ে গঠিত এদের আত্তীকরণ সূত্র, লম্বা লম্বা ক্লোরোপ্লাস্টযুক্ত কোষসারি নিয়ে গঠিত এদের আত্তীকরণ সূত্র বা অ্যাসিমিলেটরি ফিলামেন্ট বলা হয়। দুটি আত্তীকরণ সূত্রের মাঝের জায়গাকে কি বলি? বায়ু প্রকোষ্ঠ বলি আমরা। আমাদের বায়ু প্রকোষ্ঠে যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয় তাকে বায়ুরন্ধ্র বলা হয়। আত্তীকরণ সূত্রের সবচেয়ে বাইরের কোষ বড় এবং বর্ণহীন হয়, এটাকে কি বলে? উদ্যোতক বলা হয়। এখন দেখা যাক হচ্ছে আমরা সামনের দিকে যদি যাই, সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চলের মধ্যে এক নম্বরে কি আছে আমাদের? সঞ্চয়ী অঞ্চলের মধ্যে এক নম্বরে হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চলের নিচে থাকে আমাদের হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। ফটোসিনথেটিক যে অঞ্চল আছে তার নিচে থাকবে কি? সঞ্চয়ী অঞ্চল থাকবে আমাদের। আমাদের ফটোসিনথেটিক অঞ্চলের তৈরি খাদ্য এখানে কি থাকে? জমা থাকে। তাহলে সঞ্চয়ী অঞ্চল হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চলের নিচে থাকে। এখানে আমাদের ফটোসিনথেটিক অঞ্চলে তৈরি খাবার জমা থাকে প্যারেনকাইমা দ্বারা তৈরি। এখানে বেসিক্যালি শ্বেতসার দানা বা স্টার্চ হচ্ছে সঞ্চিত থাকে। নিম্নত্বকে হচ্ছে মূলের পরিবর্তে এককোষী রাইজোয়েড বা বহুকোষী স্কেল বা শল্ক থাকে। এককোষী রাইজোয়েড হচ্ছে আমাদের মসৃণ এবং অমসৃণ প্রকৃতির হতে পারে, মাটির সাথে আটকে রাখা এর কাজ। টেরিসের যৌনক্রমকে বলা হয় হেটারোমরফিক যৌনক্রম। হেটারো মানে ভিন্ন, আর মরফিক মানে হচ্ছে মরফোলজি, দ্যাট মিনস এদের আকৃতিটা ডিফারেন্ট। এদের আকৃতিটা কি? ডিফারেন্ট। সো আমরা এটাকে বলি হেটারোমরফিক যৌনক্রম, যে ভিন্ন আকৃতি বিশিষ্ট বিভিন্ন উপাদান নিয়ে এই যৌনক্রমটা হয়েছে। এবং এখানে দুইটা দশা থাকবে। যৌনক্রম মানে কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তন। এখানে দুইটা দশা থাকবে, একটা হ্যাপ্লয়েড একটা ডিপ্লয়েড। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তন হবে, এর মধ্যে হ্যাপ্লয়েড দশাটা হবে ছোট, ডিপ্লয়েড দশাটা হবে বড়। তাহলে কি বলছে? যে জীবের যৌনক্রমে হ্যাপ্লয়েড দশা সংক্ষিপ্ত আর ডিপ্লয়েড দশা দীর্ঘ হয় এবং আমাদের দশাগুলোর মধ্যে আকৃতিগত ভিন্নতা থাকে, তাদের হেটারোমরফিক যৌনক্রম বলা হয়। তাদেরকে কি বলা হয়? তাদেরকে হেটারোমরফিক যৌনক্রম বলা হয়। তাদেরকে কি বলে? তাদেরকে হেটারোমরফিক যৌনক্রম বলে। দেখো এখানে আমাদের একটা হেটারোমরফিক যৌনক্রমের ছবি আছে, এটা আমরা দেখি একটু পরে আসলে ভালো। So, এখানে আমাদের আরো কিছু জিনিস এঁকে দেন, আমাদের এখানে আসলে ভালো। দেখো জীববিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদের দুটি উদ্ভিদ পর্যবেক্ষণ করলো, একটি থ্যালোয়েড ব্যাঘ্র শাখা বিশিষ্ট। আচ্ছা, আমি এই ছবিটা আইকা তোমাদেরকে হচ্ছে কেন বললাম না কোনটা কি, এটা তো আমার বলা উচিত ছিল। আচ্ছা, এটা আমাদের রিক্সিয়া থ্যালাসের বহির্গঠন। এই যে দুইটা শাখা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেগ্র শাখা। এই যে দুইটা শাখা দেখতে পাচ্ছ না একসাথে, এটা কি আমাদের দেগ্র শাখা। এই যে দুইটা শাখা একসাথে দেখতে পাচ্ছ, এটা কি আমাদের দেগ্র শাখা। আর এই যে দেগ্র শাখার মাঝে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে বলা হয় অগ্রস্ত খাঁজ। এই গ্যাপটাকে কি বলে? এই গ্যাপটাকে বলে অগ্রস্ত খাঁজ। ঠিক আছে, দুইটা দেগ্র শাখার মাঝে যে গ্যাপ, এটাকে কি বলে? অগ্রস্ত খাঁজ। আর এই যে আমাদের এরা হচ্ছে মধ্যশিরা। এরা কি আমাদের মধ্যশিরা, এটা কি মধ্যশিরা। তাহলে আমাদের এটা রিক্সিয়া থ্যালাসের বহির্গঠন। রিক্সিয়া থ্যালাসের বহির্গঠন। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে যে আমরা বলতেছিলাম যে একটি উদ্ভিদ থ্যালয়েড এবং দেগ্র শাখা বিশিষ্ট। একটি উদ্ভিদ থ্যালয়েড এবং দেগ্র শাখা বিশিষ্ট, এবং হচ্ছে যে জীবনচক্রের প্রধান দশা হ্যাপ্লয়েড। অপর উদ্ভিদটি হৃৎপিণ্ডাকার, স্বভোজী এবং হচ্ছে জীবনচক্রের যৌন জনন দশা। শিক্ষক বললেন হৃৎপিণ্ডাকার উদ্ভিদটির প্রধান দশা রেণুধর বা ডিপ্লয়েড। হৃৎপিণ্ডাকার উদ্ভিদটির প্রধান দশা রেণুধর বা ডিপ্লয়েড। তাহলে হচ্ছে এটা মনে রাখবা যে এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড, বা একে বলবো হচ্ছে আমরা গ্যামেটোফাইটিক বা লিঙ্গধর। আর 2n বা ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক বা রেণুধর। এই হ্যাপ্লয়েডকে ব্রায়োফাইটা হচ্ছে হ্যাপ্লয়েড। শৈবাল আমাদের হ্যাপ্লয়েড, ছত্রাক আমাদের হ্যাপ্লয়েড। আর 2n ডিপ্লয়েড কি? টেরিডোফাইটাটা আমাদের ডিপ্লয়েড। আচ্ছা, উদ্দীপকের থ্যালয়েড উদ্ভিদের চিহ্নিত চিত্র শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তাহলে রিক্সিয়া আর শনাক্তকারী বৈশিষ্ট্য কি বলছে?
গ্যামেটোফাইটিক রিক্সা গ্যামেটোফাইট থ্যালয়েড, সবুজ সাহিত্য বিষমপৃষ্ঠ, থ্যালাস দেখলো শাখা বিশিষ্ট, থ্যালাসের নিম্নপ্রাষ্টে আমাদের মূলের পরিবর্তে এককোষী রাইজোইড বা বহুকোষী স্কেল থাকে আমাদের। স্পোরোফাইট দশা, তাহলে ডিপ্লয়েড দশাটা যদি প্রধান হয় তাহলে হ্যাপ্লয়েড দশা প্রধান হইলে ডিপ্লয়েড দশা অপ্রধান, ডিপ্লয়েড দশাটা হবে সরল, স্পোরোফাইটিক দশাটা সরল প্রকৃতির, গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। সবসময় মনে রাখবা যে অপ্রধান দশা প্রধান দশার উপর কি হবে, নির্ভরশীল হবে। সো আমাদের হচ্ছে জীব উদ্ভিদ যা বা জীব যা প্রধান দশা যা, যেমন আমি ডিপ্লয়েড তাহলে আমার প্রধান দশা কি ডিপ্লয়েড হবে, ব্রায়োফাইটা বা শৈবাল ছত্রাক এরা হ্যাপ্লয়েড তাহলে প্রধান দশা কি হ্যাপ্লয়েড হবে, এবং প্রধান দশাটার উপর অপ্রধান দশা সবসময় নির্ভরশীল হবে। এটার ছবি আমরা অলরেডি এঁকে তোমাদেরকে দেখায় আসছি। আর রিক্সিয়া থ্যালাসগুলা একত্রে গোলাপের পাপড়ির মতো থাকে, তাই এটাকে তখন কি বলি, রোজেট বলি আমরা। আচ্ছা, অযৌন জনন স্পোর সৃষ্টির মাধ্যমে হয়, স্পোর তৈরিকারী কোষকে স্পোরেনজিয়াম বলে, স্পোরেনজিয়াম গুচ্ছকে সোরাস বলে। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে এই টেরিসের অযৌন জনন, টেরিসের অযৌন জননে এই জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি বলছে, যে স্পোর সৃষ্টির মাধ্যমে টেরিসের অযৌন জনন হয়। টেরিসের অযৌন জনন কিসের মাধ্যমে হয়, স্পোর সৃষ্টির মাধ্যমে। টেরিসের অযৌন জনন কিসের মাধ্যমে হয়, স্পোর সৃষ্টির মাধ্যমে টেরিসের অযৌন জনন হয়। এই টেরিসের অযৌন জনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। স্পোর তৈরিকারী যে কোষটা তাকে বলা হয় স্পোরেনজিয়াম। জুওস্পোর তৈরিকারী কোষকে কি বলা হয়, জুওস্পোরেনজিয়াম। স্পোরেনজিয়ামের যে গুচ্ছ আছে, স্পোরেনজিয়ামের গুচ্ছকে সোরাস বলে। স্পোরেনজিয়ামের গুচ্ছকে কি বলা হয়, স্পোরেনজিয়ামের গুচ্ছকে সোরাস বলা হয়। স্পোরেনজিয়ামের গুচ্ছকে কি বলা হয়, স্পোরেনজিয়ামের গুচ্ছকে সোরাস বলা হয়। এইটা বাদামি বর্ণ এবং বৃক্ষাকার। স্পোরেনজিয়ামের গুচ্ছকে কি বলা হয়, সোরাস বলা হয়। এরা বাদামি বর্ণের হয় এবং এরা হয় হচ্ছে আমাদের বৃক্ষাকার হয়। যে টিস্যু হতে স্পোরেনজিয়াম তৈরি হয় তাকে অমরা বা প্লাসেন্টা বলা হয়। যে টিস্যু হতে স্পোরেনজিয়াম তৈরি হয় তাকে অমরা বা প্লাসেন্টা বলা হয়। সোরাসটা যে পাতায় তৈরি হয় সে পাতাকে স্পোরোফিল বলে। পাতার কিনারায় বেঁকে আমাদের ফলস ইন্ডুসিয়াম গঠন করে। এই জিনিসটা আমি তোমাকে দেখাই, দেখো তোমরা, যে এই যে ধরো এটা হচ্ছে একটা পাতা, সব পাতার মধ্যে টেরিসের সব পাতায় কি স্পোর তৈরি হবে, উত্তর হচ্ছে না। টেরিসের সব পাতায় স্পোর তৈরি হবে না, কিছু কিছু পাতায় স্পোর তৈরি হবে। তাই যে পাতায় স্পোর তৈরি হবে তাকে স্পোরোফিল বলা হবে। এখন হচ্ছে এই যে পাতা আছে, এই পাতার ভেতর হচ্ছে আমাদের সব জায়গা থেকে কি স্পোর তৈরি হবে, হবে না। তাই যেই টিস্যুটা থেকে স্পোর তৈরি হবে সেই টিস্যুটাকে বলা হয় হচ্ছে আমাদের এই অমরা বা প্লাসেন্টা। সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে অমরা বা প্লাসেন্টা। এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের অমরা বা প্লাসেন্টা। এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে অমরা বা প্লাসেন্টা, অমরা বা প্লাসেন্টা। এই যে অমরা বা প্লাসেন্টা আছে, এই অমরা বা প্লাসেন্টা থেকে স্পোরেনজিয়াম তৈরি হয়। কি তৈরি হয়, স্পোরেনজিয়াম তৈরি হয়। অমরা বা প্লাসেন্টা থেকে স্পোরেনজিয়াম তৈরি হয়। অমরা বা প্লাসেন্টা থেকে কি হয়, স্পোরেনজিয়াম তৈরি হয়। অমরা বা প্লাসেন্টা থেকে কি হয়, স্পোরেনজিয়াম তৈরি হয়। অমরা বা প্লাসেন্টা থেকে কি হয়, স্পোরেনজিয়াম তৈরি হয়। অমরা বা প্লাসেন্টা থেকে কি হয়, স্পোরেনজিয়াম তৈরি হয়। এই স্পোরেনজিয়ামগুলো যখন গুচ্ছাকারে থাকে তখন তাকে কি বলা হয়, সোরাস বলা হয়। তাহলে এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে স্পোরেনজিয়াম। এটাকে কি বলা হচ্ছে, স্পোরেনজিয়াম। স্পোরেনজিয়াম, স্পোরেনজিয়াম, এটাকে বলে স্পোরেনজিয়াম। এই যে স্পোরেনজিয়ামের যে গুচ্ছ আছে সেই গুচ্ছকে কি বলে, স্পোরেনজিয়ামের গুচ্ছকে কি বলে, স্পোরেনজিয়ামের গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। স্পোরেনজিয়ামের গুচ্ছকে কি বলা হয়, স্পোরেনজিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। এবং এই যে আমাদের এই জায়গাটায় পাতাটা বেঁকে পুরা সোরাসটাকে ঢেকে রাখতেছে, এটাকে বলে ফলস ইন্ডুসিয়াম। এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। এটাকে কি বলে, ফলস ইন্ডুসিয়াম। এটাকে কি বলে, এটাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। এটাকে কি বলে, এটাকে বলে ফলস ইন্ডুসিয়াম। এটাকে কি বলি আমরা, এটাকে বলি ফলস ইন্ডুসিয়াম বলি। আর এই যে যে পাতার মধ্যে এই ঘটনাটা ঘটবে, সব পাতার মধ্যে তো এই সোরাস তৈরি হবে না। যে পাতার মধ্যে ঘটবে তাকে বলা হবে স্পোরোফিল। তাকে কি বলা হবে, তাকে বলা হবে স্পোরোফিল বলা হবে। আচ্ছা, তাহলে এটাই দেখাইছে। এই যে স্পোরেনজিয়ামের গঠনটা দেখো, স্পোরেনজিয়ামের গঠনটার এই ছবিটা একটু খেয়াল করো। স্পোরেনজিয়ামের গঠনের মধ্যে দেখো যে স্পোরেনজিয়ামের গঠনের মধ্যে, স্পোরেনজিয়ামের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে নিচের বৃন্ত, একটা হচ্ছে উপরে ক্যাপসিউল। এই ক্যাপসিউলের মধ্যে মোটা পুরু কিছু কোষ থাকে, তাদেরকে অ্যানুলাস বলে। কাইটিনযুক্ত পুরু পানিগ্রাহী কোষ। কি কি, কাইটিনযুক্ত পুরু পানিগ্রাহী কোষ। এই অ্যানুলাসটা, আর এখানে কিছু পাতলা কোষ থেকে, একে বলি স্টমিয়াম। কি আছে এগুলা ভেতরে, এদেরকে বলি স্পোর মাতৃকোষ, যারা ডিপ্লয়েড। স্পোর মাতৃকোষটা কি ডিপ্লয়েড, কারণ আমাদের টেরিস একটা ডিপ্লয়েড, টেরিসের স্পোরেনজিয়াম একটা ডিপ্লয়েড। এই স্পোরেনজিয়ামের ভেতরে স্পোরের মাতৃকোষ থাকে, সেটা একটা ডিপ্লয়েড। 16টা স্পোর মাতৃকোষ থেকে মায়োসিস প্রক্রিয়া স্পোর তৈরি হয়। মায়োসিস প্রক্রিয়া একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। মায়োসিস একটা কোষ থেকে কয়টা হয়, 4টা কোষ তৈরি হয়। তাহলে 16 × 4 কত, 64। তাহলে স্পোর মাতৃকোষ ছিল 16টা, এখান থেকে মায়োসিস প্রক্রিয়া স্পোর তৈরি হয় 64টা।
এই 64টা স্পোর তৈরির সময় কোষের এই ভেতর যত পানি ছিল সব শোষণ হয়ে গেছে। স্পোর মাতৃকোষ থেকে স্পোর তৈরির সময় স্পোর মাতৃকোষ থেকে যে স্পোর মাতৃকোষ আছে সেই স্পোর মাতৃকোষ থেকে স্পোর তৈরির সময় স্পোরেনজিয়ামের পানি কমে যায় এবং অ্যানুলাস সংকুচিত এবং টান হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই অ্যানুলাস যে আছে এখানে স্পোর মাতৃকোষ থেকে স্পোর তৈরির সময় স্পোরেনজিয়ামের পানিটা কমে যাবে। স্পোর মাতৃকোষ থেকে যখন স্পোর তৈরি হবে তখন স্পোরেনজিয়ামের পানি কমে যাবে, অ্যানুলাস সংকুচিত হয় এবং টান হয়। অ্যানুলাস সংকুচিত হয়ে এই জায়গায় পানি কমে গেছে, অ্যানুলাস সংকুচিত হয়ে টান হয়ে যাবে। অ্যানুলাস টান হয়ে গেলে মাঝে যে স্টমিয়াম আছে পাতলা সেটা ফেটে যাবে, পাতলা স্টমিয়াম ফেটে যায়। পাতলা স্টমিয়াম ফেটে গেলে স্পোরগুলা বাইরে হয়ে যাবে, আর অ্যানুলাস টান হচ্ছে, অ্যানুলাস নড়াচড়া করতেছে, আরো দ্রুত আমাদের স্পোরগুলা বাইরে বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে। দেখো এই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু কথা হচ্ছে যে আমরা উল্লেখ করলাম, খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা উল্লেখ করলাম। ওকে, এখন দেখো এখানে আমাদের এই আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিখে যাই, সেটা হচ্ছে স্পোরটা তো তাহলে আমাদের হ্যাপ্লয়েড হইল। স্পোরটা কি হলো? হ্যাপ্লয়েড। এই স্পোরটা আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমাদের তৈরি করে প্রোথেলাস প্রোথেলাস। মাইটোসিসে তো আমাদের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, প্রত্যেকোষের ক্রোমোজোম সংখ্যা সমান, প্রোথেলাস তৈরি হলো। তাহলে প্রোথেলাসটা কেমন? প্রোথেলাসটা হচ্ছে এরকম আমাদের একটা হৃৎপিণ্ডাকার গঠন। প্রোথেলাসটাকে আমাদের এরকম একটা হৃৎপিণ্ডাকার গঠন হচ্ছে প্রোথেলাস। দাড়িওয়ালা হৃৎপিণ্ড, ঠিক আছে, দাড়িওয়ালা হৃৎপিণ্ড আমাদের। তো আমাদের এই জায়গায় এই যে গ্যাপটা প্রোথেলাসটা, এটাকে বলে অগ্রস্থ খাঁজ। প্রোথেলাসের মধ্যে অগ্রস্থ খাঁজ বা এপিকাল নচ। আমাদের হচ্ছে এই নিচের এগুলা কি? রাইজয়েড। এটা কি আমাদের? রাইজয়েড। এই খাঁজ বরাবর থাকবে আমাদের এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইটারই জননাঙ্গের মধ্যে স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গকে অ্যান্থ্রিডিয়াম বলি আমরা। এই যে এই অঞ্চলে এই জায়গায় থাকবে কি আমাদের? এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের এরকম ফ্লাক্স আকৃতির এই জায়গায় থাকবে আমাদের হচ্ছে ফ্ল্যাক্স আকৃতির আর্কিগোনিয়াম। এই জায়গায় থাকবে কি? ফ্লাক্স আকৃতির। এই জায়গায় কি থাকবে? ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম। এই জায়গায় থাকবে ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম। এখানে কি থাকবে? ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম। নিচে থাকবে আমাদের গোলাকার, অ্যান্থ্রিডিয়াম। এবং আর্কিগোনিয়াম যতগুলা দিবা অ্যান্থ্রিডিয়াম তার ডাবল দিবা। আর্কিগোনিয়াম যতগুলা দিবা অ্যান্থ্রিডিয়াম কি দিবা? তার ডাবল দিবা। সবসময় এটা মাথায় রাখবা, কারণ হচ্ছে শুক্রাণু সবসময় ডিম্বাণুর কি হয়? ডাবল হয়। অ্যান্থেরিডিয়াম। তাহলে এটা কি? এটা হচ্ছে কিসের ছবি? এটা চিত্র হচ্ছে প্রোথেলাস, স্বতন্ত্র সবুজি বহুকোষী সহবাসী একই দেহে আর্কিগোনিয়াম, অ্যান্থ্রিডিয়াম আছে এবং হৃৎপিণ্ড আকার। চিত্র কি আমাদের? প্রোথেলাস। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসবে। চিত্র প্রোথেলাস। এটা হচ্ছে আমাদের প্রোথেলাস, আর এটা হচ্ছে রিক্সিয়া। এটা হচ্ছে আমাদের প্রোথেলাস, আর এটা কি? রিক্সিয়া। এটা হচ্ছে আমাদের প্রোথেলাস, এটা হচ্ছে রিক্সিয়া। এখন দেখো স্পোরোফিল কি? স্পোরোফিল হচ্ছে যে পাতাতে টেরিসের যে পাতাতে সোরাস তৈরি হয় তাকে স্পোরোফিল বলা হয়। ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? দুইটা কথা। এক নম্বর, ব্রায়োফাইটার জনন কাজে তথা নিষেকে পানি দরকার। দুই নম্বর, ব্রায়োফাইটাতে বায়ু রন্ধ্র আছে যেটা জলীয় উদ্ভিদে থাকে, তাই ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। উদ্দীপকের পি আর কিউ এর পার্থক্য বা কোনটা উন্নত ব্যাখ্যা করো। এ আর বি অংশ যৌন জননে ভূমিকা রাখে। এ আর বি, এ হচ্ছে আমাদের আর্কিগোনিয়াম, বি হচ্ছে অ্যান্থ্রিডিয়াম, যৌন জননে ভূমিকা রাখে।
দেখো রিক্সিয়া এবং টেরিসের মধ্যে পার্থক্য, রিক্সিয়া গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড, টেরিস মূলত স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড। এর স্পোরোফাইটিক দশা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, আর এখানে যেটা হচ্ছে এর স্পোরোফাইট ও গ্যামেটোফাইট উভয়ই স্বতন্ত্র। নর্মালি কি হয় যে হ্যাপ্লয়েড মানে অপ্রধান দশাটা প্রধান দশার উপর নির্ভরশীল হয়, বাট এখানে না, কারণ এখানে গ্যামেটোফাইট হচ্ছে প্রোথেলাস, যার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। এর স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা বা থ্যালাস গঠন করে, আর এর স্পোর অঙ্কুরিত হয়ে থ্যালাস গঠন করে। তাহলে ব্রায়োফাইটার স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা গঠন করে, আর টেইডোফাইটার স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে। এদের কোনো পরিবহন টিস্যুগুচ্ছ নেই, এরা ভাস্কুলার। এদের পরিবহন টিস্যুগুচ্ছ আছে, এরা ভাস্কুলার। সোরাস উৎপন্ন হয় না, এখানে সোরাস উৎপন্ন হয়। দ্বিফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু, এদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। যৌন জননে সাহায্য করে। আমরা প্রোথেলাসের ছবি শিখছি। প্রোথেলাসের মধ্যে এই যে দেখো অ্যান্থাইডিয়াম গুলো এরকম গোল, এখান থেকে আমাদের এরকম শুক্রাণু তৈরি হয়। দেখো অ্যান্থাইডিয়াম, টেরিসের পুংজননাঙ্গ গোলাকৃতি, এদের মধ্যে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ থাকে। দেখো অ্যান্থ্রেডিয়াম আর্কিগোনিয়াম, প্রোথেলাস কি হ্যাপ্লয়েড, প্রোথেলাসের মধ্যে যে অ্যান্থ্রেডিয়াম আর্কিগোনিয়াম থাকবে তারাও হ্যাপ্লয়েড। তো এখানে শুক্রাণু মাতৃকোষ বললে সেটাও হ্যাপ্লয়েডই হবে, কারণ অ্যান্থ্রেডিয়ামের ভেতর যা আছে সবই হ্যাপ্লয়েড। এখন আমরা মাতৃকোষ শুনলে অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যায়, মাতৃকোষ বলতে তো ডিপ্লয়েড হওয়ার কথা না, মাতৃকোষ বললেও কি হবে, হ্যাপ্লয়েড হবে। তারপর হচ্ছে যে আর্কিগোনিয়াম, এটা হচ্ছে ফ্লাক্স আকৃতির, এখানে আমাদের ডিম্বাণু আছে, উদরীয় নালিকা কোষ, গ্রীবা নালিকা কোষ। সো এখানে আমাদের হচ্ছে যে এগুলা নষ্ট হয়ে যায়, শুধু ডিম্বাণু থাকে আর এই নালীপথ। সো এই যে আমাদের শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে, আমাদের এই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগট, এই জাইগট থেকে স্পোরোফাইট, জাইগট, জাইগটটা বিভাজিত স্পোরোফাইটিক উদ্ভিদ হিসেবে টেরিসটা উৎপন্ন হয়। আর মনে রাখবো শুক্রাণু আর্কিগোনিয়ামের ম্যালিক অ্যাসিডের প্রতি আকৃষ্ট হয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে। তো আমাদের হচ্ছে শিক্ষক পুরনো রাজবাড়িতে এসব আমাদের হচ্ছে যে আর আমাদের পড়ার কিছু নাই এই জায়গাগুলোতে, আমাদের এগুলা তোমরা নিজে করতে পারবা। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টার পড়ানো শেষ। তো এটা তোমার নিজে করো, নিজে করো, এটা তোমার জন্য নিজে করো, আর এটাও তোমার জন্য হচ্ছে কি নিজে করো, এটাও তোমার জন্য কি নিজে করো, নিজে করো, ঠিক আছে, নিজে করো। এখন হয়েছে যে তোমাদের যে প্রশ্নটা, এগুলো নিজে করো, এটাও নিজে করতে পারবা, নিজে করো, নিজে করো, এগুলো তোমাদের নিজে করো। তারপর একটু বলে দিই, দেখি কি দিচ্ছে আমাদের। যে শিক্ষক পুরাণ রাজবাড়ির দেয়ালে অদ্ভুত প্রকৃতির সচর পক্ষল যৌগিক পাতা সমন্বিত একটা উদ্ভিদ সংগ্রহ করে শিক্ষার্থীদের বললেন, এদের জননাঙ্গ প্রধান উদ্ভিদের না থেকে পৃথক অঙ্গের সৃষ্টি হয়। আচ্ছা দেখো, একটা অদ্ভুত প্রকৃতির সচর পক্ষল যৌগিক পাতা, এটা কোথায় পেয়েছে? পুরনো দেয়ালে। পুরনো দেয়ালে আমাদের হচ্ছে যে নর্মালি পুরনো দেয়ালে বা ইটের স্তূপে, পুরনো দেয়ালে বা ইটের স্তূপে আমাদের হচ্ছে টেরিস জন্মায়। পুরনো দেয়ালে বা ইটের স্তূপে কি জন্মায়? টেরিস জন্মায়। সো দ্যাটস ওয়াই টেরিসটা কিন্তু বলা হয় হচ্ছে আমাদের সাব এরিয়াল উদ্ভিদ। যে মনে হয় যে দেয়ালে উঠেছে, বাতাসের মধ্যে আছে, সাব এরিয়াল উদ্ভিদ বলা হয় টেরিসকে। সচুরপক্ষ যৌগিক পাতা, টেরিসের পাতা সচুরপক্ষ যৌগিক, একদম হচ্ছে যৌগিক পাতা, চূড়ে একটা পাতা আছে। এদের জননাঙ্গ প্রধান উদ্ভিদের না থেকে পৃথক অঙ্গের সৃষ্টি হয়। এদের যে জননাঙ্গ আছে এটা কোথায় তৈরি হবে? প্রোথেলাসে তৈরি হবে। এখানে তো থাকে না, প্রোথেলাসে তৈরি, স্পোর তো চারিদিকে ছড়ায় যায়, সেখানে প্রোথেলাস। শিক্ষক টপ থেকে অপর একটি থ্যালয়েড দ্যাগ্র শাখা বিশিষ্ট গ্যামেটোফাইট নিয়ে বর্ণনা দিলেন। সার্সিনেট বার্নিশন হচ্ছে মুকুল অবস্থায় কুণ্ডলিত কচি পাতা। সার্সিনেট বার্নিশন কি? মুকুল অবস্থায়, মুকুল অবস্থায় কুণ্ডলিত কচি পাতা, মুকুল অবস্থায় কুণ্ডলিত কচি পাতা, মুকুল অবস্থায় কুণ্ডলিত কচি পাতা, মুকুল অবস্থায় কুণ্ডলিত কি পাতা? কচি পাতা। উদ্দীপক উল্লেখিত অদ্ভুত প্রকৃতির গ্যামেটোফাইট গঠনের বর্ণনা দাও বা চিহ্নিত চিত্র আঁকো। আচ্ছা, গ্যামেটোফাইট দশার চিত্র হচ্ছে এই প্রোথেলাসের চিত্র, এবং ব্যাখ্যা আমরা অলরেডি জানি, একটা রিডিং দিবা। এরপর বলছে আমাদের উদ্ভিদে উল্লেখিত গ্যামেটোফাইট থ্যালয়েডের শ্রেণীবিন্যাসগত অবস্থা এবং পরিবেশীয় সূচক হিসেবে বিশ্লেষণ করো। আমাদের গ্যামেটোফাইটের যে থ্যালয়েড আছে আমাদের বলছে কি রিক্সিয়া হ্যাপাটিকা শ্রেণীর অন্তর্গত। হ্যাপাটিকা অন্তরকারণ থ্যালাসের গঠনের কারণে হ্যাপাটিকা শ্রেণীর সদস্যকে লিভার ওয়ার্ড বলে, মানুষের লিভার বা যকৃতের মতো দেখায় বলে। জাস্ট একটা রিডিং দিলেই হবে তোমার জন্য। শিক্ষক ব্যবহারিক ক্লাসে ছাত্রদের একটি উদ্ভিদ দেখালেন, তিনি বললেন এটি অপুষ্পক উদ্ভিদ, এটি ঠান্ডা ভেজা ছায়াযুক্ত স্থানে জন্মে, এটি হৃৎপিণ্ড আকৃতি গঠন বিশিষ্ট অঙ্গ থেকে এটি তার জীবনচক্র শুরু করে। শিক্ষক আরো বলেন এর বীজ না হলেও পত্রকের কিনারায় উৎপন্ন একটা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে।
যৌনক্রম হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। টেরিসকে কেন টেরিডোফাইটস বলা হয়? কারণ টেরিস টেরিডোফাইটাস শ্রেণীর অন্তর্গত। হৃৎপিণ্ডাকার গঠনটি উদ্দীপক উল্লিখিত জীবনচক্রের জন্য অত্যাবশ্যকীয়, কারণ হৃৎপিণ্ডাকার গঠনের মধ্যে পুং এবং স্ত্রী গ্যামেট আছে। পুং আর স্ত্রী গ্যামেট না থাকলে তো জীবনচক্র হবে না। উদ্দীপক উল্লিখিত বংশ বিস্তারে শিক্ষকের বক্তব্য বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে বাংলা কথাবার্তা লিখছে যে আমাদের হৃৎপিণ্ডাকার গঠন, টেরিসের যৌনক্রম নিয়ে কথাবার্তা বলছে। এখানে হচ্ছে যে তোমার অনেক কথাবার্তা হচ্ছে যে আছে, আমরা এগুলো কিন্তু সব পড়া আছে আমাদের, এগুলো সব পড়া আছে, রিডিং দিলে দেখবা সব পড়া আমাদের। তো আমাদের হচ্ছে যে বি এর স্পোরোফাইটিক পর্যায়ে চিহ্নিত চিত্র, স্পোরোফাইটিক পর্যায়ে চিহ্নিত চিত্র আঁকতে বলছে। আর হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লিখিত দুইটার বৈশিষ্ট্য বর্ণনা করো। বি এর স্পোরোফাইটিক দশার চিহ্নিত চিত্র আঁকতে, এইটা হচ্ছে যে স্পোরোফাইটিক দশার একটা চিত্র আছে, এটা লাগবে না। যে জিনিস তোমার লাগবে সেটা একটু তোমাকে শিখাই। এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য অলরেডি সব পড়া আছে, রিং দাও। টেরিসের টেরিডোফাইটাস শনাক্তকারী বৈশিষ্ট্য সব পড়া আছে, রিং দাও। এখন যেটা লাগবে সেটা হচ্ছে হ্যাটারোমরফিক যৌনক্রমটা। টেরিসের হ্যাটারোমরফিক যৌনক্রম, এটা পরীক্ষার মধ্যে আসে। টেরিসের হ্যাটারোমরফিক যৌনক্রম, ছবিটা হ্যাটারোমরফিক যৌনক্রম, টেরিসের হ্যাটারোমরফিক যৌনক্রম, টেরিসের হ্যাটারোমরফিক যৌনক্রম, টেরিসের হ্যাটারোমরফিক যৌনক্রম, টেরিসের কি হ্যাটারোমরফিক যৌনক্রম। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে যে খেয়াল করো, আমাদের হচ্ছে যে এই আমরা হচ্ছে যে ছবিটা এভাবে আঁকবো, এই আমরা হচ্ছে ছবিটা আঁকবো। এই ছবিটা শুরু হবে এই হৃৎপিণ্ডাকার প্রোথেলাস থেকে। বলছে না এখান থেকে জীবনচক্র শুরু হয়, প্রোথেলাস থেকে জীবনচক্র শুরু করব। এখানে আমরা জানি আছে কি আর্কিগোনিয়াম, এখানে আছে আর্কিগোনিয়াম, এখানে আছে অ্যান্থ্রিডিয়াম। ওকে, এখন হচ্ছে এই যে আর্কিগোনিয়াম আছে, আর্কিগোনিয়াম থেকে আমরা এই ডিম্বাণু, এখান থেকে দেখা যায় এটা হচ্ছে আমাদের আর্কিগোনিয়াম, এটা হচ্ছে অ্যান্থ্রিডিয়াম, অ্যান্থেরেডিয়াম। এখান থেকে কি পাবো? অ্যান্থ্রিডিয়াম থেকে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু, হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু। আর এখান থেকে আসবে কি আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু, কি আসবে? ডিম্বাণু, বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু আর বহু ফ্লাজেলা বিশিষ্ট ডিম্বাণু। বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু, বহু ফ্লাজেলা বিশিষ্ট কি ডিম্বাণু। এই যে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু আর বহু ফ্লাজেলা বিশিষ্ট ডিম্বাণু আছে, এখান থেকে তৈরি হবে হচ্ছে আমাদের একটা জাইগোট। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে হচ্ছে একটা জাইগোট। শুক্রাণু এবং ডিম্বাণু থেকে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। তো আমাদের একটা হচ্ছে একটা জাইগোট গঠন হবে, জাইগোট। শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, জাইগোট কি হবে? ডিপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড। জাইগোট থেকে তৈরি হবে হচ্ছে আমাদের প্রোথেলাসের মধ্যেই দেখতে পাবো এই মূল কাণ্ড এরকম হচ্ছে পাতা তৈরি হবে। এটা হচ্ছে নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ, নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ, নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ, নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ, নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ। এই নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ থেকে আমাদের হচ্ছে পাবো আমরা এই টেরিসটাকে, টেরিস পাবো। টেরিস কি পাবো? টেরিস। টেরিসের ছবি হচ্ছে এরকম, কাণ্ডটা একটু মাটির নিচে যাবে, এখান থেকে অস্থানিক মূল তৈরি হবে, আর এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাবো পাতা বের হবে,
পাতা এরকম যৌগিক পাতা। হুম, যৌগিক পাতা, ঠিক আছে, এটা যৌগিক পাতা, এটা হচ্ছে টেরিস, হচ্ছে টেরিস। এরপর হচ্ছে যে আমাদের এই যে পাতাটা আছে, হুম হুম, পাতাটা আছে, এই পাতার ভেতর দেখতে পাবো স্পোরেনজিয়ামের গুচ্ছ। পাতার মধ্যে কি স্পোরেনজিয়ামের গুচ্ছ। সেখান থেকে একটা স্পোরেনজিয়াম বের হবে, বের হয়ে হচ্ছে যে আমাদের এটা কি আমাদের হচ্ছে স্পোরেনজিয়াম, এটা কি আমাদের স্পোরেনজিয়াম, স্পোরেনজিয়াম। সেখান থেকে আমাদের হচ্ছে স্পোর, হচ্ছে স্পোর, স্পোর বিভাজিত হয়ে প্রোথেলাস, স্পোর বিভাজিত হয়ে প্রোথেলাস। তো আমাদের এই স্পোরেনজিয়ামটা ডিপ্লয়েড, এখান থেকে যে স্পোর তৈরি হয় সে হ্যাপ্লয়েড, এই প্রোথেলাস হ্যাপ্লয়েড। এটা আমার এখানে জায়গা হচ্ছে না, আমরা বড় করে সুন্দর করে লিখে হ্যাপ্লয়েড। তাহলে এই যে আমাদের দশাটা, এই দশাটা এতটুকু পর্যন্ত হচ্ছে হ্যাপ্লয়েড দশা, এতটুকু হচ্ছে ডিপ্লয়েড দশা। সেই জন্য এটাকে বলা হয় হেটারোমরফিক যৌনক্রম। তো আমরা এই ছবিটা সবার লাস্টে আঁকলাম কেন, মানে আমরা এতক্ষণ যা যা পড়ছি তা তা কিন্তু এই ছবির মধ্যে চলে আসছে, আমরা যা পড়ছি তা এই ছবির মধ্যে চলে আসছে। তো এখন তাহলে আমরা এই জিনিসটা আঁকতে পারবো। তো এই জিনিসটা আঁকতে পারলে আমরা যতটুকু শিখছি এই শৈবাল ছত্রাক এবং বায়োফাইটা টেরিডোফাইটা এর বাইরে আসার মতো আর কিছু নেই। তো এতটুকু জায়গা ভালো মতো এইচএসসি তে পড়ে গেলে তুমি এইচএসসি তে সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। তো আমার সাথে এই চ্যাপ্টারটা পড়ার পরে ছবিগুলো অবশ্যই সব প্র্যাকটিস করো, তাহলে দেখবো যে এই চ্যাপ্টার দে দানা দান দান সব তোমার জন্য সহজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সি ইউ অল।